প্রলয়ের প্রেমবৃত শ্রাবণী ইয়াসমিন। পর্বহন ৩। ৭ দিন পেরিয়ে গেছে। ৭টা দিন এক একটা বছর হয়ে গেছে যেন। এই ৭ দিনে কেউ একবারও দৃশানের খোঁজ পায়নি। সে কোথায় গেল, কিভাবে, কার সঙ্গে, কোনো উত্তর নেই। পুলিশ কিছুই খুঁজে পায়নি, বন্ধুরা হাল ছেড়ে দিচ্ছে, পরিবারের মানুষগুলোও স্তব্ধ। একদম হাওয়ার মতো মিলিয়ে গেছে ছেলেটা। আর আয়াত প্রথম দিন থেকে একটাই কথা বলেছে সে, দৃশান এমন করে যাবে না, ও যাবে না। কিন্তু দিনে দিনে সেই বিশ্বাসের মধ্যে ফাটল ধরেছে। ৭ দিন ধরে আয়াত একবারও ঠিকমতো খায়নি, ঘুমায়নি। চোখ দুটো সবসময় লাল ফোলা, মুখটা কেমন ফ্যাকাশে, শরীরের রং উজ্জ্বল থেকে নিস্তেজ। সকাল দুপুর বিকেল সে জানালার পাশে বসে থাকে, শুধু তাকিয়ে থাকে আকাশের দিকে। যেন কোনোদিন একটা ফোন আসবে, একটা খবর আসবে, বা হয়তো হঠাৎ কেউ দরজায় কড়া নেড়ে বলবে, দৃশান এসেছে। কিন্তু এমন কিছু হয় না। শুধু আয়াতের শরীর খারাপ হতে শুরু করে। ৪র্থ দিনে তার কাশি ওঠে, ৫ম দিন জ্বর, ৬ষ্ঠ দিনে মাথা ধরে থাকে সারাক্ষণ। আর ৭ম দিনে আয়াত চোখ খুলতেই পারছিল না। আম্বিয়া খাতুন ভোর থেকে ঘরের এক প্রান্তে বসে আয়াতের কপালে ঠান্ডা পানি দিয়ে যাচ্ছেন। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মাথায় ওড়না দিয়ে ২ চোখ মুছে বললেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও, আমি তো ওকে এমন দেখিনি কখনো। রেহানা বেগম পাশে বসে কপালে হাত রেখে বললেন, এই মেয়ে একটা কথা বলে না, খায় না, শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে। এমন করলে চলবে? মাথা ঠিক আছে আয়াতের? নোমান শিকদার মাথা নিচু করে বসে আছেন। নিজের মেয়ে চোখের সামনে শুকিয়ে যাচ্ছে, কিন্তু তিনি শক্ত, ভেতরে শক্ত থেকে গেছেন এতদিন। আজ চোখের কোণ একটু ভিজে। হাসান শিকদার বললেন, একবার ভালো মানসিক ডাক্তার দেখানো উচিত ওকে, হয়তো শকে চলে গেছে মেয়েটা। সিফাত আর সাফিন আয়াতের ঘরের বাইরে চুপ করে বসে। আয়াত এত চুপ, এত নিস্তেজ, তারা যেন নিজের কাছের মানুষকে চিনতেই পারছে না। মেহের একবার আয়াতকে ধরে কাঁদেছিল হাউমাউ করে, কিন্তু আয়াত কোনো সাড়া দেয়নি, শুধু চোখের জল গড়িয়ে পড়েছিল বালিশে। বিকেল প্রায় 4:30। ঘরের পরিবেশ ভারী একরাশ ক্লান্তি। তখনই হঠাৎ দরজার ঘণ্টা বাজল। আমি দেখি বলেই মেহের দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছে আসিফ, হাতে ওষুধ আর কিছু ফলমূলের ব্যাগ। সবাই কিছুটা চমকে গেল ওকে দেখে। ভেতরে আসো আসিফ, এসো, জামাল শিকদার বললেন। আসিফ ধীরে ধীরে ঘরে ঢুকল, চোখে চিন্তার ছাপ, মুখটা কেমন গম্ভীর। শুনলাম আয়াতের অবস্থা ভালো না, তাই চলে এলাম। দেখা করতে চেয়েছিলাম একবার। দেখো আজকাল ও কারো সাথে কথা কয় না, এমনকি মেহেরকেও না, বললেন রেহানা বেগম। আসিফ কিছু না বলে আয়াতের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই গায়ের লোম খাড়া হয়ে গেল ওর। আয়াত এক কোণে চুপ করে শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে কোনো রং নেই, হাত পা কেমন কুঁচকে গেছে। আসিফ একটু কাছে গিয়ে দাঁড়ালো, চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। আয়াত মৃদু স্বরে ডাকল, কোনো সাড়া নেই, শুধু আয়াতের নিঃশ্বাসে অল্প কাঁপুনি। আসিফ তার ওষুধের ব্যাগটা রেখে বেরিয়ে এলো। সবাই চুপচাপ বসেছিল। আসিফ ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, দৃশান ফিরে আসবে কি না জানি না, কিন্তু আমি জানি সে চাইবে না আয়াত এভাবে ভেঙে পড়ুক। প্লিজ আপনারা সবাই ওর খেয়াল রাখবেন, ও যেন আর হারিয়ে না যায়। এই কথা বলে আসিফ বেরিয়ে গেল। কেউ আর কিছু বলল না, শুধু আয়াতের ঘরের জানালায় হাওয়া ঢুকছে ধীরে ধীরে, আর আয়াতের ঠোঁটে এক ফোঁটা কাঁপুনি। হয়তো সে শুনেছে, হয়তো না, কিন্তু কিছু একটা বদলাতে শুরু করেছে। বাড়ির প্রতিটি কোণ যেন নিঃশব্দ। আয়াতের অসুস্থতা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। জ্বর, কান্না আর ঘুমের মধ্যেকার বিভ্রান্তি যেন একটা অস্পষ্ট ছায়া হয়ে পড়ে আছে পুরো বাড়ির উপর। রেহানা বেগম দোতলার বারান্দা থেকে আয়াতের ঘরের দিকে তাকিয়ে আছেন। এক হাতে ওড়নার পাড় চেপে ধরেছেন ঠোঁটে। মেয়ে যেন দিনে দিনে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। এইভাবে আর কতদিন? জামাল শিকদার পাশে এসে দাঁড়িয়ে বলেন, ওর চোখে আর কোনো চাহনি নেই, শুধু শুয়ে থাকে। দুনিয়ার সব শব্দ যেন ওর কাছে থেমে গেছে। তখনই নিচতলা থেকে আম্বিয়া খাতুনের গলা শোনা গেল, রেহানা আপা নিচে আসেন, একটু কথা বলতে চাই। সবাই নিচে বসছে। নোমান শিকদার, জামাল শিকদার, রেহানা বেগম, হাসান ও শারমিন মাহমুদ ও রুমানা সবাই বসে গেছে। পরিবেশটা ভারী, যেন এক গভীর সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে সবাই। নোমান শিকদার ধীরে বলে উঠলেন, আয়াতকে আর এইভাবে রাখা যাবে না। মেয়েটার চোখে আমি শুধু অন্ধকার দেখি এখন। কেউ ওর পাশে নেই, একজন মানুষ দরকার যে শুধু ওর দেহ নয়, মনটাকেও আগলে রাখবে।
রেহানা বেগম বলে উঠলেন, দেখো আমি একটা কথা মনে মনে ভাবছি বহুদিন। আসিফ। সবাই চমকে তাকালো। হ্যাঁ, সেই ছেলেটা। এত কিছুর পরও আবার আয়াতকে দেখতে এসেছে। এভাবে তো আর কেউ আসে না, যদি কিছু অনুভব না থাকে তার ভেতরে। হাসান শিকদার গম্ভীর স্বরে বললেন, কিন্তু আমরা কি তার ওপর ভরসা করতে পারি? জামাল শিকদার ধীরে মাথা নেড়ে বললেন, আজ আয়াতের পাশে যেকোনো আপনজনের চেয়েও বেশি দরকার একজন সঠিক মানুষ। যদি আসিফ তেমন হয় তাহলে আর দেরি করা উচিত না। শারমিন চুপ করে শুনছিল এতক্ষণ। এবার চোখ ভেজা গলায় বললেন, একটা মেয়ের ভাঙা মন সারিয়ে তুলতে যদি একজন পুরুষ স্বেচ্ছায় এসে দাঁড়ায়, তবে সেটা ভাগ্য নয়, বরং আশীর্বাদ। মেহের বলল, কিন্তু আমরা তো ওদের পরিবারের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলেছিলাম। এখন আবার। নোমান শিকদার বলে উঠলেন, আমরা যদি ভুল করে থাকি ক্ষমা চাওয়া আমাদের দায়িত্ব। এখন আয়াতের জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু নেই। আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাব। নোমান শিকদার, জামাল শিকদার ও রেহানা বেগম, তিনজন উপস্থিত হয়েছেন। চেয়ারম্যান সাহেব ঘরে বসে চুপচাপ শুনছিলেন তাদের কথা। পাশে বসা ছিলেন আসিফের মা। নোমান শিকদার মাথা নিচু করে বললেন, আমরা আপনাদের পরিবারের সম্মানহানি করেছি একসময়। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজ আমরা এসেছি একটা অনুরোধ নিয়ে। চেয়ারম্যান কড়া চোখে তাকালেন। কি অনুরোধ? জামাল শিকদার বললেন, আমরা চাই আমাদের আয়াতকে আপনার ছেলে আসিফ যদি গ্রহণ করেন তাহলে আমরা চাই ওরা সংসার করুক। ঘরে কিছুক্ষণ নিঃশব্দ। তারপর আসিফ নিজে ঘরে প্রবেশ করল। চেয়ারম্যান সাহেব কড়া গলায় কিছু কথা শোনানোর জন্য উদ্যত হচ্ছিলেন, কিন্তু তিনি কিছু বলে ওঠার আগেই আসিফ সবার দিকে তাকিয়ে ধীরে বলে উঠল, আমি রাজি। আমি আয়াতের পাশে থাকতে চাই। কোনো দয়া নয়, এটা আমার দায়িত্ব মনে হয়। কারণ ওর দুঃখের একটা ভাগ হয়তো আমি নিজে তৈরি করেছি। এখন সেটা সারানোর সময়। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ ছেলের মুখের দিকে চেয়ে থাকলেন। আসিফ, পাগল হয়ে গিয়েছিস? এই মেয়ের জন্য আমাদের এত অসম্মান হলো, আর এই মেয়েকে তুই বিয়ে করতে চাচ্ছিস এখন? বাবা, আমি এতদিন তোমাদের কথা শুনে এসেছি, আজ দয়া করে আমার কথা শোনো তোমরা। আমি আয়াতের পাশে দাঁড়াতে চাই। এত বড় ধাক্কাও খেয়েছে জীবনে। এই ধাক্কা কাটানোর জন্য হলেও একটা মানুষ দরকার যে ওর পাশে থেকে ওর ভরসা যোগাবে। আর সেই মানুষটা আমি হতে চাই বাবা। দয়া করে আর কথা বাড়িও না। চেয়ারম্যান সাহেব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। তারপর ধীরে উঠে দাঁড়ান। এই সিদ্ধান্ত যদি তোর মন থেকে আসে তাহলে তুই যা ঠিক মনে করিস। আমি আর কিছু বলবো না। আসিফ একটা হালকা মাথা নিচু করে সম্মান দেখায়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে পড়ে। শুধু বাইরে কোথাও থেকে একটা হালকা হাওয়া এসে পর্দা নাড়িয়ে দিয়ে যায়, যেন নতুন একটা সময়ের বার্তা নিয়ে। বেশ কিছুদিন পরের কাহিনী। আজ আয়াতের বিয়ের দিন। ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছে, আর সবকিছু সাদাসিধে তবে পরিপাটি। ঘরবাড়ি সাজানো হয়েছে হালকাভাবে, সোনালি আলোর মাঝে যেন এক নতুন পৃথিবী তৈরি হয়েছে। ফুলের শোভা, আলো আর সজ্জায় এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হয়েছে। তবে এদিনের পরিবেশে আনন্দের সাথে একটা অদ্ভুত নীরবতা মিশে আছে। বাসায় আত্মীয়স্বজনরা গমাগম করছে, একদিকে হাসি খুশি আর অন্যদিকে কিছুটা উৎকণ্ঠা। সকলের চোখের সামনে আয়াত, যে আজকের দিনের কেন্দ্রবিন্দু, কিন্তু তার মুখে একটু হাসি নেই। মুখটি মলিন, চোখে কিছুটা উদ্বেগ আর ভাবনাগ্রস্ততা, যেন কিছু একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। আয়াতকে লাল শাড়ি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে ফুলের পর্দা দিয়ে ঢেকে রাখা মঞ্চের সামনে। একপাশে রঙিন ফুলের মালা ঝুলছে, আর অন্যদিকে বর বসে রয়েছে, তার চোখে কিছুটা অস্থিরতা, কিছুটা উৎকণ্ঠা। আয়াতের চোখে স্বপ্নের তাড়না নেই, বরং তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। যেন সে এই মুহূর্তে কোথাও হারিয়ে গেছে, তার অনুভূতি তার ভেতর আর কাজ করছে না। এমন এক মুহূর্তে সবাই যখন তাদের দিকে তাকিয়ে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে, তখন আয়াতের মন যেন কোন এক অজানা দিকে চলে গেছে। মোল্লা সাহেবের কণ্ঠে ভেসে আসে সেই গম্ভীর পরিচিত বিয়ের প্রশ্ন। আজিয়া নূর আয়াত, আপনি কি আমান মল্লিকের ছেলেকে আপনার স্বামী হিসেবে কবুল করেছেন? ঘরে হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে আসে। সবাই তাকিয়ে আছে আয়াতের দিকে। তবে আয়াত চুপ। একদম স্তব্ধ। মাথা নিচু, চোখে জল, ঠোঁট কাঁপলেও মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। আয়াত মোল্লা সাহেবের কথা ঠিকঠাক ভানে শুনছে না, তার মন মানসিকতা পড়ে রয়েছে অন্য জায়গায়। মোল্লা সাহেব আবার বলেন দ্বিতীয়বার, আপনি কি তাকে কবুল করেছেন? আয়াত এবারও চুপ। চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়। আয়াতের মা আম্বিয়া খাতুন এগিয়ে আসেন, আয়াতের কাঁধে আলতো চাপ দেন।
আশেপাশের আত্মীয়রা ফিসফিস করে বলে, এই তো লজ্জায় বলছে না, একটু জোরে বলো আয়াত মা। তৃতীয়বার প্রশ্ন করা হলে ঘরের বড়রা, চাচা চাচি, খালারা সবাই মিলে আয়াতকে বলেন, বলো মা, কবুল বলো, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অবশেষে চোখের কোণ ভিজিয়ে আয়াত মৃদু কণ্ঠে বলে, কবুল। তবুও মনে হয় যেন মনটা এখনো সম্পূর্ণ রাজি হয়নি। এরপর বরপক্ষের দিকে তাকানো হয়। এবার জামাইয়ের কবুল বলার পালা। মোল্লা সাহেব জিজ্ঞাসা করেন, আপনি কি আজিয়া নূর আয়াতকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছেন? সেই মুহূর্তে ঘর জুড়ে ভেসে আসে এক গভীর আত্মবিশ্বাসী কিন্তু যেন কিছুটা চেনা কণ্ঠ। কবুল। আয়াতের চোখ হঠাৎ বড় হয়ে যায়। এক মুহূর্তের জন্য সে যেন দম নেয় না। চোখে বিস্ময়ের ঝিলিক, ঠোঁট কাঁপছে। মাথা একটু উঁচু করে পর্দার দিকে তাকায়, পর্দার অপর পাশের লোকটিকে মাথা উঁচু করে দেখার চেষ্টা করে। আয়াতের বুক টিপটিপ করছে সামনে বসে থাকা মানুষটিকে দেখে। মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে আয়াতের। চোখ গড়িয়ে অনিমেষ পানি ঝরছে। না, এইটা দুঃখের পানি নয়, সুখের পানি, কোন কিছু প্রাপ্তির সুখ যেটা ভাষায় বোঝানো যায় না। সামনের মানুষটা নির্বিকার চোখে তাকিয়ে আছে। সকলের মুখেই খুশির ঝলক। আয়াত কাপা কাপা চোখে ঘাড় ঘুরিয়ে তার মা আম্বিয়া খাতুনের দিকে তাকালো। তার চোখও চিকচিক করছে পানিতে। তিনি আয়াতের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে মুচকি হাসলেন। পাশে থেকে হঠাৎ সিফাত বলে উঠল, দৃশান ভাই, আপনার প্রাণভোমরা কিন্তু আপনার কাছে সহি সালামত ভাবে দিয়ে দিলাম। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। দৃশান মাথা নিচু করে হালকা হেসে বলল, বুঝেছি, এইবার তোমার ব্যবস্থাও দ্রুত করতে, তাই তো? দৃশান সকলের সাথে কথা মাঝে হঠাৎ আয়াতের ওদের বাড়ির এক কোনায় চোখ পড়ে। সাথে সাথে আয়াতের সম্বিত ফিরে আসে। সেইখানে আসিফ একটি চেয়ারে বসে আছে, হাতে একটি ক্যানের বোতল। সে এক ধ্যানে আয়াতের দিকেই তাকিয়ে আছে আর ক্যানের বোতলে চুমুক দিচ্ছে। আয়াত দ্রুত নিজের চোখ নামিয়ে নেয়। আমার একটা প্রশ্ন ছিল। মেহের আয়াতের দিকে তাকিয়ে বলে, জানি তোর প্রশ্নটা কি, তোর সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, আগে ঘরে চল, তারপর সব জানাবো। আয়াত কিছু একটা বলতে গিয়েও কি যেন মনে করে থেমে যায়। হঠাৎই পিছন থেকে ড্রেক কেমন নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ওই 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 দৃশান, এত আদরের বউটাকে এভাবে হেঁটিয়ে নিয়ে যাবি নাকি? এটা তো একেবারে অন্যায়। রায়ান সাথে সাথে যোগ দিল, আরে হ্যাঁ ভাই, তোর তো দরকার ছিল একদম কোলে তুলে রাজকীয় স্টাইলে নিয়ে যাওয়ার, মডেস্টি কই গেল তোর? ঘরে আবারও হাসির রোল পড়ে যায়। দৃশান হাসতে হাসতে ঘুরে দাঁড়ায় আয়াতের দিকে তাকিয়ে, চোখে এক ধরনের দুষ্টু দীপ্তি নিয়ে বলে, এইবার ঠিকই বলেছে ওরা। এইসব হাবিজাবি ভুলে আজ একটু রাজকীয় হতেই হবে। আয়াত অবাক হয়ে তাকিয়ে থাকতে না থাকতেই দৃশান এক মুহূর্তেই তাকে কোলে তুলে নেয়। চারপাশে সবাই বলে ওঠে। আয়াত তৎক্ষণাৎ লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, গাল একদম টকটকে লাল। দৃশান সবাই দেখছে। সে ফিসফিস করে বলে, তাতে কি? তুমিই তো আজকের রানী, আর তোমার রাজা তোমায় এভাবেই নিয়ে যাবে। দৃশান মুখে এক ধরনের প্রশান্ত অথচ দুষ্টু হাসি নিয়ে বলে। আয়াত কোনো কথা খুঁজে পায় না, শুধু তার বুকের উপর মাথা রাখে। সেই মুহূর্তে সব শব্দ যেন থেমে যায় তাদের জন্য। দৃশান ধীর পায় আয়াতকে কোলে নিয়ে সকলের মাঝ দিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। চারপাশে সবাই মোবাইল বের করে মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করে। ঘরের দরজার কাছে পৌঁছে দৃশান আয়াতের কানে আবার ফিসফিস করে, তোমার করা এতদিনের সকল অন্যায়ের জন্য আজ কিন্তু অনেক শাস্তি অপেক্ষা করছে, রাত্রে সব উসুল করব। আয়াত চোখ বড় করে তাকায়। দৃশান চোখ টিপে হাসে। সবাই বসার রুমে বসে আছে আর মানুষের ভিড় কমে গেছে। আয়াত ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এইসব কিভাবে কি হলো? আমাকে একটু বুঝিয়ে বলো। সিফাত হালকা হাসি দিয়ে বলল, এটাই তো দৃশান ভাইয়ের স্টাইল, হঠাৎ করে সব কিছু নাটকীয় ভাবে করে ফেলে। রায়ানও মজা করে বলল, আরে ভাই, না জানি কি প্ল্যান ছিল। দৃশান আয়াতের দিকে তাকিলে সরু চোখে প্রশ্ন করে, আমাকে দেখে মনে হয় তুমি খুশি নও, তাই না? আমি আজ না এলে তো ওই আসিফকেই বিয়ে করে নিচ্ছিলে ঢং ঢ্যাং করে। কথা না ঘুরিয়ে বলুন না কিভাবে কি হলো, আমি তো কিছুই বুঝতে পারিনি। দৃশান দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সেদিন তোমাকে বিদায় জানিয়ে এইখান থেকে চলে যাওয়ার পর ফোনটা আমি সুইচ অফ করে দেই। আমি যেদিন গেলাম সেদিন আরেকটা প্লেনও লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করে। তারপর হঠাৎ শুনি প্লেনটা নাকি রহস্যময়ভাবে গুম হয়ে গিয়েছে। পরপর দুইটা প্লেন প্রায় একই সময়ে ফ্লাই করাই তুমি ভেবেছ হয়তো সেই প্লেনে আমিও ছিলাম। কিন্তু আমি অন্যটায় ছিলাম।
ওইখানে গিয়ে তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম মা বাবাকে আগে সব জানিয়ে তারপর তোমাকে একটা সারপ্রাইজ দিব। কিন্তু তা আর হলো কই, মা বাবাকে রাজি করাতে আমার বেশ হিমশিম খেতে হলো। তারা রাজিই হচ্ছিল না, কারণ তাদের মনের মাঝে সেই পুরনো ভয়টা জেঁকে বসেছিল। তারা ভেবেছিল যদি আবার আগের মতো কিছু হয়। এর জন্য রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যাই। 7 দিন আমি মোবাইল অফ রেখেছিলাম, বাড়িতেও যাইনি, মা বাবার সাথে যোগাযোগ করিনি। এরপর তারা সব শুনে বুঝে রাজি হয়। 7 দিন পর তোমার ফোনে কল দিলাম, কিন্তু তোমার ফোন তখন সুইচ অফ বলল। এমনভাবে দুদিন যাওয়ার পর আমার বেশ চিন্তা হয়, তাই আর 7-5 না ভেবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ভাবি। কিছুদিন পর খোঁজ নিয়ে দেখি আমার সোনাবউ নাকি জামাই মারা যাওয়ার শোকে আরেকটা বিয়ে করছে, তাও তার পুরনো প্রেমিককে। এই কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, পোটলা পুটলি গুছিয়ে চলে এলাম বাংলাদেশ। অবশ্য আমাকে রায়ান এবং তোমার বোন অনেক সাহায্য করেছে। এই যে বর বেশে আজ আমাকে দেখতে পারছো তোমার এক্সের জায়গায়, তাও সেইটা শুধুমাত্র তোমার বোন আর বোন জামাই এর জন্য। সব তো ওরাই করলো। আয়াত ফোঁস করে বলে উঠল। কি বারবার শুধু এক্স এক্স করে যাচ্ছেন? আসিফের সঙ্গে আমার কখনো কিছু ছিল না যে এখন আপনি এক্স এক্স করে যাচ্ছেন? দৃশান ভ্রু কুঁচকে বলে। ওই যে কথায় আছে না, আগুন ছাড়া ধোয়া হয় না? রায়ান পাশে দাঁড়িয়ে বলে। আর ধোয়ার মাঝে আজকাল খুব সুন্দর করে লুকিয়ে যায় পুরনো ভালোবাসার ছায়া। ড্রেক খিলখিল করে হেসে বলে ওঠে। মানে তোর বউয়ের ইতিহাস তো শুনে আমি রীতিমতো রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা বানিয়ে ফেলতে পারি। আয়াত কপালে হাত রেখে বলে। আল্লাহ, এই লোকগুলোকে কে নিয়েছে? দৃশান আয়াতের দিকে এগিয়ে আসে, একটু নিচু হয়ে তার চোখে চোখ রাখে, গম্ভীর কণ্ঠে বলে। তুমি যদি এখনই না বলো যে তুমি আমাকেই ভালোবাসো, আমি কিন্তু আবার প্লেনের টিকিট কাটতে যাচ্ছি। আয়াত মুখ ঘুরিয়ে একটু লাজুক হেসে বলে। আপনাকে আবার যাওয়ার অনুমতি কে দিল? আপনি তো আমার রাজা না? দৃশান মুখে প্রশান্ত হাসি টেনে বলে। বাহ, রাজা তো হবই, কারণ আজ থেকে প্রতিদিন প্রতি রাত তোমার রাজত্বে শুধু আমি আর তুমি। এরপর আয়াতের কানের কাছে এসে একটু ফিসফিস করে বলে। এখন থেকে আমরা সকলের সামনে বসে বসে রোম্যান্স করব, কে কি বলে সেইটা আমিও দেখে নিব এখন থেকে। সবার হাততালিতে ঘরটা আবারও গর্জে ওঠে। ড্রেক ফিসফিস করে রায়ানকে বলে। ভাই, এরকম রোমাঞ্চ করতে গেলে আমাকে আগে একটা নাট্যশিক্ষা নিতে হবে মনে হয়। রায়ান কাঁধে হাত রেখে বলে। চিন্তা করিস না ড্রেক, তোর কপালে হয়তো এখনো আয়াতের মতো রানী আসেনি। কিন্তু একদিন তোর জন্যও বাজবে এমনই প্রেমের সানাই। রাত গভীর। চাঁদের আলো যেন একটু বেশিই মায়ামো আজ। চারদিক নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে শোনা যায় ঝিঝি পোকার ডাক আর দূরে কোনো বকের হালকা শব্দ। পুকুরের পাড়ে একা বসে আছে আসিফ। পেছনে বিশাল আমগাছ, তার ছায়া এসে পড়েছে পুকুরের জলে। আকাশের দিকে তাকিয়ে আছে আসিফ, চোখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু গভীরে লুকানো এক অজানা ব্যথা। তার হাতের মুঠোয় মোবাইল ফোন, যেখানে স্ক্রিনে এখনো ভেসে আছে আয়াতের একটা ছবি, হাসি খুশি মুখ, চোখে রোদ পোড়ায় একটু কুঁচকে থাকা ভ্রু। আসিফ চোখ সরাতে পারছে না সেই ছবিটা থেকে। চোখে পানি জমে উঠেছে, কিন্তু ঠোঁটে একটা স্থির হাসি, যেটা বেদনার মেনে নেওয়ার এবং চিরকাল দূরে থেকে ভালোবাসার। সে ধীরে ধীরে ফিসফিস করে বলে। আমি তোমাকে ভালোবাসতে চাইনি, আমি তো জানতাম তুই কোনোদিন আমার হবে না, তাহলে ভালো কেন বাসলাম? একটা হালকা বাতাস আসে, আমপাতা শোষো করে শব্দ করে ওঠে। পুকুরের জলে ছায়া ভেঙে যায়। আসিফ চোখ মুছে নেয়, তারপর মোবাইলটা নিজের বুকে চেপে ধরে। তার মুখে তখনও সেই শান্ত হাসি। সে বলে। ভালো থেকো আয়াত। নতুন জীবনের শুভেচ্ছা রইল। ক্যামেরা ধীরে ধীরে পুকুরের জলের প্রতিফলনের দিকে ঝুঁকে পড়ে। আকাশে চাঁদ আর নিচে তার প্রতিচ্ছবি। আসিফ তখন পেছনে হেলে পড়ে শুয়ে পড়ে ঘাসে। চোখ বন্ধ করে দেয়। আকাশের তারা গুনতে গুনতে হয়তো আবার একটা কল্পনায় হারিয়ে যায়। সে কাঁপা কাঁপা কণ্ঠে হালকা করে গেয়ে ওঠে। আমি আবার ক্লান্ত পথচারী। এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই। মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এইভাবে হেরে যাই। যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়। কেমন যেন আলাদা আলাদা সব। সকালটা আজ একটু অন্যরকম। ঢাকা শহরের কোলাহল পেরিয়ে শহরতলির একটু নিরিবিলি এলাকায় দাঁড়িয়ে আছে দৃশানদের ডুপ্লেক্স বাড়িটা, 2 তলা বাড়ি, সাদা আর আকাশি রঙের সংমিশ্রণে। বাইরে থেকে দেখলেই বোঝা যায় আজ কোনো বিশেষ দিন। মূল গেটের দুপাশে লাল সোনালি রঙের কাপড় দিয়ে করা হয়েছে সুন্দর তোরণ, ঝুলছে রজনীগন্ধার মালা।
সামনে দাঁড়িয়ে থাকা দুটো নারকেল গাছের পাতাও যেন একটু বেশিই দুলছে বাতাসে, সবকিছুতেই আজ উৎসবের ছোঁয়া। বাড়িটার সামনে একটা বড় উঠোন, সেখানেই বাঁশ আর কাপড় দিয়ে সাজানো হয়েছে বৌভাতের প্যান্ডেল। চেয়ারগুলো সারি দিয়ে সাজানো, স্টেজের চারপাশ ফুলে ফুলে ভরা। রান্নার গন্ধ বাতাসে ভাসছে, মোরগ পোলাও, কাবাব, রোস্ট আর জর্দার সুবাস একদম মুখে পানি আনার মতো। নিচতলার ডাইনিং স্পেসে রান্না চলছে, কাজের মানুষ আর ক্যাটারিংয়ের ছেলেরা ব্যস্ত। ভিতরে ঢুকলেই ঠান্ডা ঠান্ডা টাইলসের মেঝে, দেয়ালে বড় বড় ফ্রেমে ঝুলছে পারিবারিক ছবি। ড্রয়িং রুমে বসার জন্য রাখা হয়েছে অতিথিদের জন্য নতুন সোফা। টিভি চালু, হালকা মিউজিক বাজছে। দোলন রেজা আজ খুব ব্যস্ত, একটু পর পর ফোন ধরছেন, রান্না দেখছেন, আয়াতের শাড়ি গহনা সব ঠিক আছে কি না সেটাও যাচাই করছেন। আর এইসব ব্যস্ততা থেকে দূরে ওপরে দ্বিতীয় তলার দক্ষিণ কোণের ঘরে একটানা ঘুমাচ্ছে আয়াত আর দৃশান। ঘরের ভেতর হালকা গাঢ় নীল রঙের পর্দা টেনে রাখা, জানালার ফাঁক দিয়ে সূর্যের কোমল আলো বিছানার ওপর ছড়িয়ে পড়েছে। বিছানার সাদা চাদরের মাঝে আয়াত এক পাশে শুয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে মুখে এক অপার শান্তি। আর দৃশান ঠিক পাশে, নিজের বাম হাতে আয়াতকে জড়িয়ে রেখেছে কোমলভাবে, যেন এই নতুন মানুষটাকে আগলে রাখার প্রতিশ্রুতি ঘুমের মধ্যেও পূর্ণ করে চলেছে। দৃশানের মুখটা গুজে আছে আয়াতের গলায়, গন্ধ নিচ্ছে কি না কে জানে, তবে ওর নিঃশ্বাসের উষ্ণতা আয়াতের গলার কাছে স্পষ্টই টের পাওয়া যাচ্ছে। আয়াত মাঝে মাঝে নড়ছে, কিন্তু ওর চোখ দুটো এখনো বন্ধ, হয়তো স্বপ্ন দেখছে নতুন জীবনের, নতুন সংসারের। দৃশান চোখ মুছে উঠে পাশে ঘুমিয়ে থাকা আয়াতের দিকে তাকায়। তার চোখে মুখে দুষ্টুমির হাসি। সে আয়াতের কানের লতিতে একটি চুমু দিয়ে ফিসফিস করে বলল, বউ আজ কি উঠবে না? নাকি সবাইকে বোঝাতে চাচ্ছ দৃশান মল্লিক কাল সারারাত তোমাকে ঘুমাতে দেয়নি, তাই সকালে ঘুম ভাঙছে না? আয়াতের ঘুম কিছুটা হালকাই ছিল। দৃশানের কথা আয়াতের কানে হালকা যেতেই আয়াত ফট করে চোখ খুলে তাকায়। আপনি কেমন মানুষ বলুন তো, সব সময় এমন আজগুবি সব কথা না বললে হয় না? নির্লজ্জের মতো মুখে আপনার কিচ্ছু আটকায় না তাই না? আহা, এইভাবে বলছো কেন? আমার মতো ইনোসেন্ট আর এমন ভদ্র বোকাসোকা ছেলে তুমি কি দুটো পাবে বলো? আমি কি কিছু বুঝি নাকি? সব তো আমাকে তুমিই শেখালে। আয়াত চোখ বড় বড় করে ফেলে। দৃশান আয়াতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে দিয়ে ফেলে। এরপর আয়াতকে একদম নিজের কাছে টেনে এনে চুলের মাঝে মুখ ডুবিয়ে দিয়ে বলে, কাল রাতে তুমি অনেক টায়ার্ড ছিলে আর অনেক ধকল গিয়েছে বলে কাল তোমাকে ছাড় দিয়েছি। কিন্তু এর মানে এইটা না যে রোজ ছাড় পাবে। এখন থেকে কিন্তু রোজই আমার দেওয়া ভালোবাসাটাকে তোমার সহ্য করতে হবে, সেইটা যদি তোমার সহ্য সীমার বাহিরেও হয় তাও সহ্য করতে হবে। এখন থেকে চুল পরিমাণ ছাড়ও তুমি পাবে না। আই রিপিট, চুল পরিমাণ ছাড়ও না। আয়াত লজ্জায় হাঁসফাঁস করতে করতে বলল, অনেক বেলা হয়ে গিয়েছে, ছাড়ুন। নিচে মানুষ এসে পড়ছে। এমন সময় কেউ দরজায় খটাখট শব্দ কর। এই এডির বাচ্চা, দরজা কি আজ খুলবি না নাকি? এইটা কি তোর লন্ডন পেয়েছিস? সারাদিন বউ নিয়ে শুয়ে থাকবি আর কেউ কিচ্ছু বলবে না? বাচ্চা মেয়েটাকে ছাড়, এইবার একটু বাহিরে মুখ দেখাবে কি করে? আয়াত যেন লজ্জায় এইবার আরও নুয়ে পড়ে দৃশানকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। দৃশান ভ্রু কুঁচকে গিয়ে দরজা খোলার সাথে সাথে ঘরে ড্রেক, রায়ান এবং লিয়ানা হুড়মুড় করে প্রবেশ করে। ড্রেক দৃশানকে সামনে দেখে ওকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে বলে, মেয়েটার ওপর কি তোর দয়া মায়া হয় না? তোর মতো একটা হাতির অত্যাচার ওই বাচ্চা মেয়েটা যে কি করে সহ্য করে ওই ওপরওয়ালাই জানে। সকলেই ড্রেকের কথা শুনে খিলখিল করে হেসে ফেলে। দৃশান ভ্রু কুঁচকে বলে, বারবার তুই আয়াতকে বাচ্চা বাচ্চা করছিস কেন? ওই যথেষ্ট অ্যাডাল্ট, 22 বছরের একটা মেয়ে তোর কাছে বাচ্চা হতে পারে, আমার কাছে না। আর আমার মতো 30 বছরের একটা যুবক ছেলেকে তোর কাছে হাতি মনে হচ্ছে? লিয়ানা হাসতে হাসতে বলল, হয়েছে অনেক, থামো এইবার। আয়াতকে তৈরি হতে সময় দিবি তো নাকি মানুষ চলে আসছে। এখন সবাই নিচে চল, আর দৃশান তুইও দ্রুত নিচে আয় রেডি হয়ে। বাড়ির গেটের সামনে বিশাল তোরণ, লাল এবং সোনালী রঙের রেশমি কাপড় দিয়ে তৈরি। তোরণের মাঝে ঝুলছে সোনালী রজনীগন্ধার মালা, যা আশেপাশের পরিবেশকে এক অনন্য রোমাঞ্চকর আবহে রূপান্তরিত করেছে। বাড়ির সামনে থাকা নারকেল গাছগুলোও আজ একটু বেশি গর্বিত, বাতাসে তাদের পাতা স্নিগ্ধভাবে দুলছে। উঠোনের মাঝখানে বিশাল প্যান্ডেল, বাঁশ আর সাদা সিল্কের কাপড় দিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিটি চেয়ার সাজানো হয়েছে সোনালী রেশমি কাপড়ে, যাতে সবাই যেন এক রাজকীয় পরিবেশে বসে। স্টেজের চারপাশে সুবাসিত ফুলের সাজে ভরপুর, যেন প্রতিটি ফুল উৎসবের আনন্দের প্রতীক হয়ে দৃষ্টি আকর্ষণ করছে।
বাড়ির দেয়ালে ঝুলছে সিল্কের পর্দা যা সূর্যের আলোকে এমনভাবে প্রতিফলিত করছে যে পুরো বাড়ি যেন আলোকিত হয়ে উঠছে। ড্রয়িং রুমে নতুন সোফা সাজানো হয়েছে আর সোফার ওপর রাখা হয়েছে সোনালি রঙের কুশন। টেবিলের ওপর রাখানো হয়েছে পাত্রে সাজানো কিছু ফুল এবং মোমবাতি। সাদা ও সোনালি রঙের মিশ্রণে পুরো বাড়ির সাজ গড়ে তোলা হয়েছে যেন এটি একটি স্বপ্নের মতো দৃশ্য। এছাড়া পুরো বাড়ির ভেতর হালকা মিউজিক বাজছে যা সবার মনকে প্রশান্ত করছে আর দেয়ালে ঝুলছে কিছু বড় পারিবারিক ছবি যেন সবকিছু ঐতিহ্য এবং বন্ধুত্বের একটি মেলবন্ধন। আয়াতের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে দৃশান। ভিতরে আয়াত আয়নার সামনে বসে আছে আর বাইরে পুরো পাড়ার বাচ্চা কাচ্চা কাজিন বান্ধবীরা মিলিত হয়ে যেন কোনো গ্যাং তৈরি করেছে। দৃশান ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বলে, আয়াত, আমি আসলাম, দরজা খোলো তো। এই কথা বলতেই দরজার ওপাশ থেকে একসাথে চিৎকার, দাঁড়াও, স্টপ, এখানে জামাইয়ের এন্ট্রি টোল ছাড়া নিষেধ। একটা ছোট বাচ্চা বলে, 50,000 টাকা না দিলে এক পাও ঢুকতে পারবা না। আরেকজন বলে, আর না দিলে আমরা ভাইরাল করে দিব দৃশান জামাইয়ের কৃপণতা টপিক। দৃশান মাথায় হাত দিয়ে হাসে, আরে বাপরে, বউরে দেখতে এসেছি নাকি চাঁদাবাজদের ডেরায় ঢুকছি। হঠাৎ কেউ মোবাইলে ক্যামেরা অন করে, ভাইজান আপনার মুখটা একটু বাদিকে করুন, হেসে বলুন, আমি টাকাই দিব না। দৃশান বলে, ওহ, ভিডিওতে আসা লাগবে, আমি কি ইনফ্লুয়েন্সার? দৃশান পকেট হাতড়ায় একটা লাল খাম বের করে, এই যে তোমাদের চাঁদার টাকা, চকলেট মানি, বৌভাত, ট্যাক্স সব একসাথে দিলাম, এখন খুলো দরজা। একটা মেয়ে বলে, আগে চেক করব ভিতরে কয়টা টাকা। আরেকটা বলে, আরে টাকায় কিছু হইব না, একটা রিল বানাই, when your জিজু gets kidnapped by সালিস। সবাই হু হু করে হাসে। শেষমেশ দরজা খোলে। আয়াতের দিকে তাকিয়েই দৃশানের মুখটা একদম থমকে যায়, চোখ বড় বড়। ওহ বউ, মাথা তো আমার পুরো হ্যাং করে দিলে। পেছনে থেকে কেউ বলে, বাহ, সংলাপ দিচ্ছে, কপি করে ফেসবুক স্ট্যাটাস দিব। আরেকজন চিৎকার করে, রে ভাই, জামাই তো একেবারে রোমান্টিক হিরো, আয়াত আপু সাবধান। দৃশান হেসে বলে, আমি বুঝে গেছি, আমার বাসর রাত নয়, আমার ট্রায়াল শুরু হইছে। দৃশান দরজার কাছে এসে এক মুহূর্ত দাঁড়ালো। ঘরের ভিতরকার নরম আলোয় আয়াতের মুখ আবছাভাবে ভেসে উঠছে। সে নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল, চুপচাপ, যেন শব্দটাও আয়াতের চোখে মুখে না পড়ে। ঘরটা যেন মুহূর্তেই আরেকটা জগৎ হয়ে গেল, শুধু তারা দুজন আর এক অদ্ভুত নিঃশব্দ ভালোবাসা। ধীরে ধীরে দৃশান এগিয়ে এলো। আয়াত তখনও জানালার পাশে বসে, চুপচাপ ভাবনার ভেতর ডুবে। দৃশান সামনে এসে নরম হাতে আয়াতের হাতটা ধরল, আলতো করে চুমু খেল তাতে। তারপর সেই চেনা কপালে, যেখানে সে হাজারবার ভালোবাসা লিখেছে নিঃশব্দে, সেখানে এক স্নিগ্ধ চুমু রাখল। আয়াত এক পলক দৃশানের দিকে তাকালো, চোখে একরাশ বিস্ময় আর মৃদু প্রশ্রয়। দৃশান ড্রয়ার থেকে ছোট্ট একটা নীল মখমলি বাক্স বের করল। একটা ছোট্ট উপহার তোমার জন্য, সে বলল, গলায় ছিল হালকা কাঁপন, যেন অনেক কথা জমে আছে সেখানেই। বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব ডায়মন্ডের নেকলেস। আয়াত নিঃশ্বাস ছেড়ে দিল, এত সুন্দর। দৃশান মুচকি হেসে নরম গলায় প্রশ্ন করল, আয়াত, তুমি করেছ? আয়াত একটু হেসে মাথা নাড়ল, হ্যাঁ করেছি। ভালো, দৃশান বলল, তাহলে আমি করে আসি। আজ একসাথে নামাজ পড়ি চলো। সে করে ফিরে এলো, ভেজা চুল থেকে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে মুখে, এক তৃপ্ত প্রশান্তি। তারা দুজন নিরিবিলি এক কোণায় দাঁড়িয়ে গেল। ঘরের আলো নরম হয়ে এলো, বাতাস থেমে গেল যেন। দৃশান ইমাম হয়ে দাঁড়ালো, আয়াত তার পাশে। তারা একসাথে তাকবীর দিল, 2 রাকাত নামাজে মিশে গেল দুইটি হৃদয় একটিমাত্র সুরে। সেই নামাজে ছিল না কোনো জোরালো কান্না, না ছিল উচ্চকণ্ঠের আরতি। শুধু ছিল এক গভীর শকর, এক অপার মমতা আর দুটি মানুষ, যারা ঈশ্বরকে সাক্ষী রেখে ধীরে ধীরে এক হয়ে যাচ্ছিল। নামাজ শেষ হতেই ঘরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হলো। আয়াত দৃশানের দিকে তাকালো, তার চোখে এখনো সেই মৃদু প্রশ্রয়, কিন্তু একটা অদ্ভুত অস্থিরতাও যেন ঝিলিক দিচ্ছে। দৃশান হাসল, কিন্তু তার হাসির পেছনে ছিল একটা গোপন উত্তেজনা, যেন সে কিছু বলতে চায় কিন্তু ঠিক পারছে না। হঠাৎ দৃশান আয়াতের দিকে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, বউ, তোমাকে দেখে আমার মাথাটা ঘুরছে। এত সুন্দর তোমাকে কে হতে বলেছে বলো? কন্ট্রোললেস হয়ে পড়ছি যে। একটু থেমে দৃশান আবারও বলে, তুমি যে কত বড় অন্যায় করেছো জানো তুমি? আমার অনুপস্থিতিতে আমার জায়গা তুমি তোমার ওই এক্সকে দিতে গিয়েছিলে। আজ তোমার সকল অন্যায়ের হিসাব নেব আমি গুনে গুনে। আমিও দেখতে চাই আমার বউয়ের সহ্য ক্ষমতা কতটা প্রখর। আমার ভালোবাসা তুমি ঠিক কতটা গ্রহণ করতে পারো।
এই বলেই দৃশান আয়াতকে পাজাকোলে তুলে নেয়। ঘরের দরজা বন্ধ, জানালা দিয়ে ঢোকা চাঁদের আলো বিছানার সাদা চাদরে ছড়িয়ে পড়েছে। এসির ঠান্ডা হাওয়া ঘরে একটা নরম স্নিগ্ধতা ছড়াচ্ছে, কিন্তু দৃশান আর আয়াতের মাঝের উষ্ণতা যেন সবকিছুকে গলিয়ে দিচ্ছে। দৃশান আয়াতকে পাজাকোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। আয়াতের শাড়ির আঁচল চাঁদের আলোয় ঝকঝক করছে, আর তার মুখে লজ্জা, অস্থিরতা আর এক অদ্ভুত আকর্ষণ মিশে আছে। দৃশানের চোখে একটা গভীর আগুন, যেন সে আয়াতের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন নিজের মধ্যে গ্রাস করতে চায়। দৃশান ধীরে ধীরে তার ব্লেজার খুলে ফেলে, তারপর শার্টের বোতাম একটা একটা করে খোলে। তার গতিবিধিতে একটা ইচ্ছাকৃত ধীরতা, যেন সে আয়াতের প্রতিটি প্রতিক্রিয়া উপভোগ করছে। আয়াত চোখ সরিয়ে নেয়, তার কান লাল হয়ে যায়। সে ফিসফিস করে বলে, এই, আপনি কি করছেন? দৃশান মুখে একটা গাঢ় হাসি ঝুলিয়ে এসির রিমোট তুলে নেয়। তাপমাত্রা মিডিয়ামে সেট করে ফিরে আসে। ঘরে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু দৃশানের উপস্থিতি যেন ঘরের তাপমাত্রাকে আরো গরম করে তুলছে। সে বিছানার কাছে এসে আয়াতের দিকে হালকা ঝুঁকে পড়ে, তার মুখ এত কাছে যে আয়াত দৃশানের নিঃশ্বাসের উষ্ণতা ওর গালে অনুভব করছে। দৃশানের কণ্ঠ নরম, যেন রাতের বাতাসে মিশে আছে, তবু তাতে এক দৃঢ় টান। বউ, তুমি রাতের এই নিস্তব্ধতায় শুধু আমার। আমি তোমায় এমন এক ভালোবাসায় বাঁধব যা থেকে মুক্তি চাইলেও পাবে না, কারণ সেই প্রেম তোমার প্রতিটি শিরা উপশিরায় বইবে। তোমার প্রতিটি শ্বাসে শুধু আমার নামই ধ্বনিত হবে। তৈরি তুমি? আয়াতের শ্বাস আটকে যায়। তার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছে যে মনে হচ্ছে ঘরের নিস্তব্ধতায় সেটা শোনা যাচ্ছে। সে চাদর খামচে ধরে লজ্জায় মুখ নামিয়ে বলে, আপনি এমন কথা বলছেন কেন? আমার লজ্জা লাগছে অনেক। এই বলেই আয়াত হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। দৃশানের হাসিটা আরো গাঢ় হয়। সে আয়াতের চিবুক ধরে আলতো করে ওর মুখ নিজের দিকে তুলে। তার চোখে একটা তীব্র আগুন, যেন সে আয়াতের প্রতিটি লজ্জা, প্রতিটি অস্থিরতা নিজের মধ্যে শুষে নিতে চায়। সে আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, লজ্জা? এই লজ্জাটাই তো আমাকে পাগল করে আয়াত। তুমি যত লুকো, আমি তোমাকে আমার কাছে টেনে আনব। আজ রাতে তুমি আমার ভালোবাসার আগুনে পুড়বে, আর আমি তোমাকে এক মুহূর্তও মুক্তি দেব না। আয়াতের শরীরে একটা শিহরণ বয়ে যায়। সে দৃশানের বুকে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি খুব নির্লজ্জ, আমি আর পারছি না। আমার হার্টবিট থামছে না। দৃশান হেসে আয়াতের হাত ধরে ওকে নিজের কাছে টেনে নেয়। তার এক হাত আয়াতের কোমরে, আরেক হাত ওর চুলের মধ্যে দিয়ে ঘুরছে। সে আয়াতের গলায় নাক ডুবিয়ে গভীর শ্বাস নেয়, যেন ওর গন্ধটা তার রক্তে মিশে যাচ্ছে। তারপর আয়াতের শাড়ির আঁচল ধীরে ধীরে তার কাঁধ থেকে সরিয়ে দেয়। আয়াতের উন্মুক্ত কাঁধে চাঁদের আলো পড়ে, আর দৃশানের চোখে একটা তীব্র মুগ্ধতা। সে আয়াতের কাঁধে আলতো করে আঙুল বুলিয়ে দেয়, তারপর ধীরে ধীরে তার ঠোঁট ওর কাঁধে রাখে। একটা নরম গভীর চুমু, যেন সে আয়াতের প্রতিটি ইঞ্চি নিজের করে নিতে চায়। আয়াতের শরীর কেঁপে ওঠে, তার শ্বাস ভারী হয়ে যায়। দৃশান আয়াতের গলায় উঠে আসে, তার ঠোঁট ওর গলায় একটা আরো গভীর চুমু দেয়। তারপর সে আয়াতের কানের লতিতে আলতো করে চুমু দেয় আর ফিসফিস করে, তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে আমার প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে চাই। আজ রাতে তুমি আমার পুরোপুরি। আয়াত লজ্জায় কাঁপছে, তার চোখ বন্ধ। সে দৃশানের কাঁধ খামচে ধরে, আর তার মুখ থেকে একটা নরম শব্দ বেরিয়ে আসে। দৃশান হেসে ফিসফিস করে, এই শব্দটা শুধু আমার জন্য বউ। আমি তোমার প্রতিটি শব্দ আমার করে নেব। দৃশান আয়াতের মুখের কাছে আসে। তার ঠোঁট আয়াতের উন্মুক্ত ঠোঁটের কাছে এসে থামে। আয়াতের শ্বাস ভারী, তার চোখে লজ্জা আর এক অপার সমর্পণ। দৃশান আয়াতের ঠোঁটে একটা আলতো চুমু দেয়, তারপর আরো গভীর, আরো তীব্র। তার চুমুতে একটা দাবিদারি, যেন সে আয়াতের প্রতিটি অংশ নিজের করে নিতে চায়। আয়াত কাঁপতে কাঁপতে তার স্পর্শে গলে যায়, তার হাত দৃশানের চুলে ঘুরছে। দৃশান আয়াতের শাড়ির পিনটা খুলে দেয়, আর আঁচলটা ধীরে ধীরে মেঝেতে পড়ে যায়। আয়াত লজ্জায় চোখ বন্ধ করে, কিন্তু দৃশানের স্পর্শে তার শরীর যেন তার মনের বিরুদ্ধে গলে যাচ্ছে। দৃশান আয়াতের কোমরে হাত রাখে, তার আঙুল ওর শরীরে নরমভাবে ঘুরছে। সে আয়াতের পিঠে একটা গভীর চুমু দেয়, তারপর ওর কাঁধে, তারপর ওর বুকে। প্রতিটি স্পর্শে আয়াতের শরীরে একটা শিহরণ বয়ে যায়, আর তার মুখ থেকে নরম শব্দ বেরিয়ে আসে। দৃশান আয়াতকে নিজের বুকে টেনে নেয়। তার হাত আয়াতের শরীরে নরমভাবে ঘুরছে, যেন সে আয়াতের প্রতিটি বাক অনুভব করতে চায়। সে আয়াতের কানে ফিসফিস করে, তুমি আমার স্বপ্ন, আমার জগৎ। এই রাতে আমি তোমাকে আমার ভালোবাসার সব গভীরতা দেখাবো। তুমি শুধু আমাকে ধরে থাকো ডার্লিং।
আয়াতের চোখে এখন আর শুধু লজ্জা নেই, একটা গভীর ভালোবাসা আর সমর্পণ মিশে গেছে। সে দৃশানের দিকে তাকায়, তার হাত দৃশানের গালে রাখে। দৃশান আয়াতের ঠোঁটে আরেকটা গভীর চুমু দেয়, এবার আরো তীব্র, আরো দাবিদার। আয়াত তার স্পর্শে পুরোপুরি গলে যায়, তার হাত দৃশানের পিঠে ঘুরছে। তার হাত আয়াতের শরীরে নরমভাবে ঘুরছে, তার ঠোঁট ওর গলায়, কাঁধে, বুকে। সে আয়াতের কানে ফিসফিস করে, তুমি আমার বউ। এই রাতে আমি তোমাকে আমার করে নেব, প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্পর্শ। তুমি শুধু আমাকে অনুভব করো। আয়াত লজ্জায়, উত্তেজনায় কাঁপছে। সে দৃশানের বুকে মুখ লুকায় আর তার হাত দৃশানের কাঁধে শক্ত করে ধরে। ঘরের নিস্তব্ধতায় শুধু তাদের নিঃশ্বাস আর হৃৎস্পন্দনের শব্দ। চাঁদের আলো তাদের শরীরে ছড়িয়ে পড়ছে আর তাদের ভালোবাসা এই রাতে এক অপার গভীরতায় ডুবে যায়, নিঃশব্দ, তীব্র আর শুধু তাদের। ঘরের বাইরে পৃথিবী থেমে গেছে। কেউ তাদের ডাকছে না, কোনো শব্দ নেই। শুধু দৃশান আর আয়াত তাদের ভালোবাসার উষ্ণতায় এক হয়ে যাচ্ছে। এই রাত তাদের আর তাদের ভালোবাসা যেন চাঁদের আলোর মতো, অপার, অমলিন আর অসীম। ভোরের নরম আলো আয়াতের গাল ছুঁয়ে যখন জানিয়ে দিল সকাল হয়েছে, তখন সে ধীরে ধীরে চোখ খুলল। পাশ ফিরতেই দেখে দৃশান গভীর ঘুমে। চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে হালকা হাসি, যেন কোনো সুন্দর স্বপ্নে ডুবে আছে। আয়াত হালকা হেসে উঠে পড়তেই পিছন থেকে ভেসে এলো গলা, এই সকালেও পালাতে চাও? আয়াত হকচকিয়ে তাকালো, আপনি তো ঘুমোচ্ছিলেন। দৃশান চোখ খুলে বিছানায় আধশোয়া ভঙ্গিতে বলল, তুমি উঠলে ঘুম কোথায় থাকে? আমার সকাল তো শুরু হয় তোমার চোখের চা দিয়ে। আয়াত ঠোঁট কামড়ে বলল, চোখের চা আবার কি? দৃশান উঠে এসে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করল, তোমার চোখে যে করা নেশা, সেটাই আমার সকাল বেস্ট বানায়। আয়াত হাসতে হাসতে বালিশ ছুঁড়ে মারল, আপনি খুব দুষ্টু। দৃশান ঠোঁট চেপে বলল, তোমার জন্য দুষ্ট হয়েই থাকতে চাই। আয়াত চলে যাচ্ছিল, হঠাৎ দৃশান পেছনে থেকে কোমরে হাত রেখে টেনে নেয়। আয়াত চমকে উঠে বলল, কি করছেন সকালের বেলা এসব? দৃশান কানে কানে বলে, সকাল তো তখনই পূর্ণ হয় যখন ভালোবাসা ঘুম থেকে জাগে। আয়াত দৃশানকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তার মুখে লজ্জা স্পষ্ট। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অল্প কিছু সময় ধরে দৃশানের দিকে তাকিয়ে লজ্জা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। তার শরীর কাঁপছে, চোখে তীব্র লজ্জা আর অস্থিরতা স্পষ্ট। দৃশান কেবল হাসতে থাকে, তার চোখে গভীর আকর্ষণ এবং ভালোবাসা। আয়াতের প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন অনুভূতি উঠে আসে। সে নিঃশব্দে তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে। পালাবে কোথায় বউ? বলে মুচকি হাসতে হাসতে নিজের দিকে ফিরে শুয়ে পড়ে। পরন্ত বিকেল। লিয়ানা গাড়ি ড্রাইভ করছে। অচেনা পথে গাড়িটি শো শো করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে লিয়ানার আজ বেশ কিছুদিন হয়েছে। তবে আশেপাশে কখনো ঘুরে দেখার সময় হয়নি। তবে আজ দুপুরে আয়াতদের বাড়িতে খাওয়া দাওয়ার পর হাতে বেশ সময় থাকায় লিয়ানা জায়গাটা ঘুরতে বেরিয়েছে। সকলেই গল্পগুজবে ব্যস্ত থাকায় লিয়ানা একাই বেরিয়েছে। এছাড়াও সে নিজেকে আলাদাভাবে সময় দিতে ভালোবাসে। লিয়ানা ধীরে ধীরে গাড়িটা পার্কের সামনে এনে থামালো। জানালার বাইরে তাকিয়ে একবার নিঃশ্বাস ফেলল সে। তারপর দরজা খুলে নেমে পড়ল। চারপাশটা ছিল নিস্তব্ধ, বিকেলের নরম আলোটা সবুজ পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছিল। পায়ে হেঁটে সে পার্কের ভিতর ঢুকে পড়ল। বাতাসে একটা হালকা ঠান্ডা ভাব, পাতার ঝিরঝির শব্দ, সবকিছু যেন কেমন সিনেমাটিক। একটু সামনে এগিয়ে যেতেই সে শুনতে পেল হালকা গিটারের সুর। সুরটা এমনভাবে ভেসে আসছিল যেন বাতাসেই মিশে গেছে। নদীর ধারে একটা বেঞ্চে বসে আছে একটা ছেলে, হাতে গিটার। মাথা নিচু করে আস্তে আস্তে আঙুল চালাচ্ছে তার স্ট্রিংয়ের উপর দিয়ে। সুরটা ছিল কিছুটা বিষণ্ণ, আবার মায়াবীও। লিয়ানার চোখ কৌতূহলে চকচক করছিল। সে ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে গেল, একদম নিঃশব্দে। মনে হচ্ছিল এই ছেলেটার সুরের ভেতর লুকিয়ে আছে কোনো অজানা গল্প। ছেলেটা হঠাৎ করেই গিটার বাজানো থামিয়ে ফট করে লিয়ানার দিকে তাকালো। লিয়ানা একটু চমকে গিয়ে থেমে গেল, তারপর হালকা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে, অবাক আবার সামান্য সজাগ ভঙ্গিতে। ছেলেটা একটু হেসে বলল, কে হে আপনি, বিদেশি রমণী? এমন করে এসে দাঁড়িয়ে আছেন? আসমান থেকে এই দিনের বেলা চাঁদ নেমে এসেছে দেখছি। লিয়ানা ঠোঁটের কোণে এক টুকরো হাসি চাপিয়ে রাখার চেষ্টা করল, কিন্তু চোখে একটু সন্দেহ মিশিয়ে জবাব দিল, আপনি সব অপরিচিত মেয়েকে এমন কথা বলেন না, আমার জন্যই স্পেশাল এই নাটকটা? ছেলেটা এবার হেসে ফেলল, গিটারের গলায় টোকা দিয়ে বলল, না, আপনার জন্যই স্পেশাল। এতটা মায়াবী কৌতূহল নিয়ে কেউ শেষ কবে আমার গিটারের সুর শুনেছে মনে পড়ে না। লিয়ানা এইবার ছেলেটির পাশে গিয়ে বসল। ছেলেটি লিয়ানার দিকে একবার তাকিয়ে আবার গিটারে মনোযোগী হতে হতে বলল,
মনে তো হচ্ছে না আপনি এই দেশের। ঘুরতে এসেছেন? হ্যাঁ, এক বন্ধুর বিয়েতে এসেছি। এই তো এইখানেই শিকদার বাড়ি আছে না, সামনে ওইদিকেই এসেছি। ছেলেটা কিছুটা চকিত দৃষ্টিতে লিয়ানার দিকে তাকালো, এরপর বলল, কার বিয়েতে এসেছেন? শিকদার বাড়ির মেয়ের। হুম, আমার বন্ধুর সাথে বিয়ে হয়েছে। দৃশান মল্লিকের বন্ধু বুঝি আপনি? লিয়ানা কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি করে বুঝলেন? চেনেন দৃশানকে? ছেলেটা ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, তাকে তো চেনাই লাগতো আমার। তাকে চিনি আমি। তবে আপনাকে দেখিনি আমি। আমি এসেছি বেশি দিন হয়নি, এর জন্য হয়তো। আমার নাম লিয়ানা গমেজ। আর আপনি? গমেজ মানে আপনি খ্রিস্টান? হুম। এখন আপনার পরিচয়টা? আসিফ। শুধুই আসিফ? হুহুম, আসিফ ইকবাল আমার পুরো নাম। আমজাদ হোসেন আমার বাবা এই এলাকার চেয়ারম্যান। লিয়ানা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চোখ বড় বড় করে তাকাতেই আসিফ হেসে উঠল। আর বলল, বুঝতে একটু দেরি করে ফেললেন। তবে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার সাথে আয়াতের বিয়ে ঠিক হয়েছিল। আমিই সেই আসিফ। লিয়ানা স্বাভাবিক কণ্ঠে বলল, হুম, চিনতে পেরেছি আপনাকে এখন। তবে আপনি একা কেন? আপনার আর কোন বন্ধু নেই? কি যে বলেন, ছেলে মানুষের বন্ধুর অভাব হয় নাকি আবার? আসলে এমনি আমার মন খারাপের সময়গুলোতে একা থাকতে ভালো লাগে, আর এই জায়গায় আসি যখন আমার মন খারাপ থাকে। মন খারাপটা কি আয়াতের জন্য? আরে না না, কি বলছেন? আয়াত ভালো আছে, আপনার বন্ধুর সাথে সুখে আছে, এতে আমার মন খারাপ কেন হবে? আমার থেকে নিজেকে আড়াল করতে পারবেন না মিস্টার আসিফ ইকবাল। এইসব কিন্তু আমার কাছে বাচ্চাদের খেলা, বুঝেছেন? আসিফ ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটিয়ে বলল, আপনি বেশ বুদ্ধিমতী, সেটা তো বুঝতেই পারছি। তবে সবাই সবকিছু বোঝে না, কখনো কখনো কিছু না বোঝার ভান করাটাই শান্তির। লিয়ানা চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল আসিফের দিকে। তারপর শান্ত গলায় বলল, আপনাকে দেখে মনে হয় আপনি কিছু একটা লুকোচ্ছেন। আপনার হাসির আড়ালেও একটা বিষাদের ছায়া লুকিয়ে আছে। আসিফ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো। সন্ধ্যার আলোয় তার চোখ দুটো আরো গভীর আর বিষণ্ণ দেখাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, হয়তো আছে, হয়তো নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর না থাকাই ভালো। এক মুহূর্তের নীরবতার পরে লিয়ানা আবার বলল, আয়াতকে কি এখনো মনে পড়ে? আসিফ একটু হেসে মাথা নেড়ে বলল, মনে পড়া মানে কি জানেন? কোনো স্মৃতির জন্য আফসোস করা নয়, বরং মেনে নেয়া, কিছু মানুষ জীবনে এসেছিল থেকে গেছে মনে, কিন্তু বাস্তবে নয়। আয়াত এখন কারো জীবনের সুখ। আমার দায়িত্ব ছিল সেটাকে সম্মান করা। লিয়ানা চুপচাপ শুনছিল। আসিফের কথায় একটা গাঢ় বিষাদ ছিল, কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না। যেন সে সব হারিয়েও হাসতে শিখে নিয়েছে। কিছুক্ষণ পর লিয়ানা আস্তে করে বলল, আপনি হয়তো খুব ভালোবাসতেন আয়াতকে, তাই না? আসিফ হেসে বলল, ভালোবাসা মানেই তো কারো ভালো থাকা চাওয়া, নিজের চেয়ে বেশি। আয়াতের হাসি দেখলেই মনে হতো এই দুনিয়ায় সব ঠিক আছে। হাওয়ায় হালকা ঠান্ডা লাগছিল। গাছের পাতারা মৃদু মৃদু দুলছিল। সেই নরম বাতাসে লিয়ানার মনে অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল, যেন এই মানুষটা ভীষণ একা, ভীষণ ভাঙা, কিন্তু তবুও অদ্ভুতরকম শক্ত। লিয়ানা আস্তে করে জিজ্ঞেস করল, আপনি কি কখনো নতুন করে কাউকে ভালোবাসতে পারবেন? আসিফ খানিকক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, জানি না। কিছু ক্ষত এমন হয় যা কখনো পুরোপুরি সারে না। শুধু শিখে নিতে হয় কিভাবে সেই ক্ষত নিয়েই বাঁচতে হয়। বেশ কিছুদিন কেটে গেছে। সময় যাকে কোনো আবেগ ছুতে পারে না, সে নিজের গতিতে এগিয়ে গেছে। আর তার সাথে সাথে জীবনও বদলে গেছে অনেকখানি। শিকদার বাড়িতে এখন যেন এক উৎসবের আবহ। চারপাশে সুখের ঝিলিক। প্রতিটি মুখে হাসি, প্রতিটি মনে উত্তেজনার রং। কারণ মেহের, আয়াতের বড় বোন, মা হতে চলেছে, তার গর্ভে একটি নতুন প্রাণের অস্তিত্ব ফুটে উঠেছে। আয়াতের বাবা নোমান শিকদার, যিনি বরাবরই একটু গম্ভীর প্রকৃতির, তিনিও আজকাল খোশমেজাজে আছেন। প্রতিদিন সকালবেলা মসজিদ থেকে ফিরে মেয়ের মাথায় হাত রেখে দোয়া করেন, আল্লাহ আমার মেয়েটার এবং তার গর্ভস্থ সন্তানের হেফাজত করুন। আম্বিয়া খাতুনের মুখে হাসি থামতেই চায় না। তিনি ঘরভর্তি নতুন জামাকাপড়, ছোট ছোট জুতো, বালিশ কাপড় গোছাতে ব্যস্ত। নানাভাবে ভবিষ্যতের ছোট্ট অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। রোজ দুপুরে শিকদার বাড়ির উঠানে মেয়েরা গোল হয়ে বসে কথা বলে। কে প্রথমে কোলে নেবে, কার মুখের আদলে হবে বাচ্চা, ছেলে হবে না মেয়ে, এসব নিয়ে মিষ্টি মিষ্টি ঝগড়া চলে। নৌশিন, সিফাত আর সাফিনেরও যেন উৎসাহের শেষ নেই। তারা বাচ্চার জন্য নাম ঠিক করা নিয়েও ইতিমধ্যে ছোটখাটো যুদ্ধ বেঁধে দিয়েছে। রাতে আয়াত যখন ছাদে উঠে আকাশের দিকে তাকায়, তার মনে হয় সত্যিই জীবন কত অদ্ভুত।
কিছুদিন আগেও যেখানে একটা বিষাদের সুর ছিল আজ সেখানে আশার আলো জ্বলছে। শুধু আয়াত নয়, পুরো শিকদার বাড়ি যেন নতুন করে বাঁচতে শিখেছে। নতুন প্রাণের আশায় তাদের ঘর ভরে উঠেছে আনন্দের ফোয়ারায়। আয়াত মৃদু হেসে নিজের মনের মধ্যে বলল, নতুন শুরু, নতুন গল্প। জীবন থেমে থাকে না কখনো। সবাই যখন আনন্দ আর ব্যস্ততায় ডুবেছিল তখন একজন ছিল যে দিন দিন যেন আরো নীরব হয়ে যাচ্ছিল, ড্রেক। ড্রেক যে একসময় সবার মধ্যে সবচেয়ে প্রাণোচ্ছল, হাসিখুশি আর মজার ছিল, সে আজকাল অনেক মনমরা হয়ে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলেও ড্রেক কেবল হালকা একটা হাসি দিয়ে এড়িয়ে যায়। তার হাসিতে প্রাণ নেই, চোখে যেন কোনো আলো নেই। লিয়ানা একদিন চুপচাপ বসে দেখছিল ড্রেককে। সাদা টি শার্টে এলোমেলো চুলে ড্রেক দূরে তাকিয়েছিল, আকাশের দিকে নয়, নিজের ভেতরের কোনো এক অদৃশ্য শূন্যতার দিকে। এক সময় লিয়ানা আসতে গিয়ে পাশে বসে বলল, কি হয়েছে ড্রেক? আজকাল তো দেখছি তুই অনেক চুপচাপ হয়ে গেছিস। ড্রেক একবার তাকালো, তারপর মৃদু স্বরে বলল, কিছু না। সময় বদলে গেলে মানুষও বদলে যায়। হয়তো আমিও বদলে যাচ্ছি। কথাগুলো এতটাই নিস্তেজ শোনালো যে লিয়ানা কেমন যেন অস্বস্তি বোধ করল। ড্রেকের বন্ধুরা, রায়ান আর দৃশানও লক্ষ্য করেছে তার পরিবর্তন। তারা বহুবার চেষ্টা করেছে ড্রেকের মুখ থেকে কিছু বের করতে। কিন্তু ড্রেক যেন নিজের ভেতরের সব দরজা বন্ধ করে ফেলেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। একদিন রায়ান, দৃশান আর লিয়ানা একসাথে বসে কথা বলছিল। ড্রেকের কিছু হয়েছে? নিশ্চিত কিছু একটা হয়েছে, রায়ান বলল গম্ভীর মুখে। দৃশান সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। আগে ওর সাথে রাতভর গল্প হতো, মজা হতো। এখন তো ও যেন ছায়া হয়ে গেছে। লিয়ানা চুপ করেছিল কিছুক্ষণ। তারপর আস্তে বলল, হয়তো ড্রেকো কারো কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছে। হয়তো কারো অভাব, কারো হারিয়ে যাওয়া ওর হাসি কেড়ে নিয়েছে। ওরা তিনজনের মাঝেই নীরবতা নেমে এলো। ড্রেকের বিষণ্ণতা যেন সবার মাঝেও এক অদৃশ্য ভার ফেলে রাখল। কিন্তু কেউই জোর করতে চাইল না, কারণ তারা জানে, কিছু কিছু কষ্ট মানুষ নিজে না চাইলে কেউ ভাগ করে নিতে পারে না। সন্ধ্যার নরম আলোয় ড্রেক তখন দূর আকাশের দিকে তাকিয়ে ছিল। চোখের কোণে একটা চাপা যন্ত্রণা নিয়ে যেন নিজেকেই প্রশ্ন করছিল, সব হারিয়ে ফেলার ভয় কি সত্যিই ভুলে থাকা যায়? আকাশটা আজ যেন ধুয়ে মুছে একেবারে নীলচে স্বচ্ছ। কয়েকদিন আগেও যেভাবে অঝোরে ঝরেছে বৃষ্টি, যেন আকাশ নিজেই ছিল শোকসন্তপ্ত, আজ ঠিক তার উল্টো। মেঘ নেই বললেই চলে, কেবল দূরে পাতলা তুলোর মতো কিছু মেঘরাশি। হাওয়ায় এখন আর আগের মতো বৃষ্টির গন্ধ নেই, বরং শরতের পরিচ্ছন্নতা ছুঁয়ে গেছে বাতাসকে। বাতাস হালকা ঠান্ডা, তবুও কোমল। রোদের আলো এসে স্নিগ্ধ করে দিচ্ছে উঠোনের ধুলোছাওয়া ইটপাথর। মাঝে মাঝে শোনায় কাশফুলের দোলা, দূরের পুকুরঘাটে একজোড়া বক দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। শিকদার বাড়ির আঙিনায় আজকাল একটু বেশি চঞ্চলতা। সকাল সকাল সবার ঘুম ভাঙলেও কারো চেহারায় ক্লান্তির ছাপ নেই। সকালের নাস্তা হয়েছে 1 ঘন্টারও বেশি আগে। বড় চাচা জামাল শিকদার রুটি আর ডিমভাজি খেতে খেতে রেডিওতে বাজতে থাকা পুরনো গানের সাথে তাল মিলিয়ে গুনগুন করছিলেন। বড় চাচি রেহানা বেগম ঠোঁটের কোণে হাসি রেখেই নাতনির চুলে বেনি করছিলেন। মেজ চাচি শারমিন জাহান ঠান্ডা দুধে ভিজিয়ে রাখা চিড়া নিয়ে রান্নাঘরে গিয়ে আবার কোন নতুন রান্না চেষ্টা করছেন, আর ছোট চাচি রুমানা পারভিন ঘর ঝাড়ু দিতে দিতে বারবার আয়াতকে খুঁজছেন। নাস্তার পর সবাই একে একে বসার ঘরে জমা হয়েছে। বসার ঘরে বিছানো মাদুর আর একপাশে রাখা সোফাগুলোর মাঝে গোল হয়ে বসে চলছে গল্প, হাসিঠাট্টা, পারিবারিক আলোচনায়। কখনো মন গম্ভীর, কখনো ফেটে পড়ছে হাসিতে। রোহিত, সিফাত আর সাফিন, 3 ভাই, কেউ বই হাতে, কেউ মোবাইলে মুখ গুজে রেখেছে। মাঝে মাঝে কথায় তাল মেলায়, আবার অকারণে ঝগড়া করে। তবে এই আনন্দময় গোলকধাঁধার মাঝখানে 2টি মুখ নেই, লিয়ানা আর ড্রেক। আজকাল এরা দুজন কেমন যেন হুটহাট করে অদৃশ্য হয়ে যায়, যা বাড়ির কারোই নজর এড়ায়নি। ড্রেকের তো রোজকার কাহিনী, সকাল হলেই ঘণ্টাখানেকের জন্য কোথায় যেন হারিয়ে যায়, যা সকলেরই অজানা। তবে লিয়ানা, সে এই সকাল সকাল কোথায় গেল আজ? সকলের মনেই প্রশ্ন, তবে উত্তর কারো কাছেই নেই। হঠাৎ রায়ান টেবিলের ওপর থেকে হাতে করে চানামুঠ মুখে দিতে দিতে বলল, এডি, তুই তো আমাদের সবার থেকেই সব বিষয়ে ফার্স্ট। তবে এইবার তো তুই জীবন যুদ্ধে কয়েক ধাপ পিছিয়ে গেলি আমার থেকে। দৃশান সবেমাত্রই চায়ের কাপে চুমুক দিচ্ছিল। রায়ানের কথা শুনে দৃশান হৃদয় কুঁচকে ফেলে বলে, কি করে? কি করে আবার? আমাকেই দেখ, তোর আগে আগে আমি বাচ্চা নিয়ে নিলাম, আবার তোর বাচ্চার আগেই আমার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ভাবা যায়? আমি তো ভেবে রেখেছিলাম তুই আমার আগে বাচ্চা নিবি, তোর একটা ছেলে হবে, আর তোর ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো। কিন্তু তুই তো আমার আশায় 1 বালতি পানি ঢেলে দিলি।
তুই আসলে আমাকে কি খোঁচা মারলি আমি দেরি করে বাচ্চা নিচ্ছি বলে নাকি সম্মান দিলি তোর মেয়ের জামাই বানানোর কথা বলে? দুটোই ধরে নে না। দৃশান রায়ানের দিকে সরু চোখে তাকিয়ে থেমে ফট করে দাঁড়িয়ে পড়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে, বউ চলো তো রুমে আমরা একটা বাচ্চা নিয়ে আসি এই ব্যাটা আমার পুরুষদের দিকে আঙুল তুলছে। ঘরজুড়ে হাসির রোল পড়ে গেল সাথে সাথেই। আয়াত লজ্জায় লাল হয়ে যায়। দৃশানের দিকে তাকিয়ে আয়াত চোখ রাঙানি দেয়। ক্যাফেটা খুব জোরে জমজমাট না আবার নিস্তব্ধও না। ঠিক মাঝামাঝি একটা ছায়া ভরা বিকেল। জানালার পাশে দুজন মানুষ, একজনের কফিতে ধোয়া উঠছে অন্যজনের গ্লাসে বরফ গলছে টুপটাপ। লিয়ানা চামচ দিয়ে কফি নাড়তে নাড়তে তাকায় সামনের মানুষটার দিকে। আসিফ চুপচাপ বসে আছে, কোল্ড কফিতে চুমুক দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু চোখ দুটো যেন বাইরে তাকালেও কিছু একটা ভেতরে খুঁজছে। তুমি কি সবসময় এত গম্ভীর ছিলে? আসিফ হঠাৎ বলল, গলায় একরকম বেপরোয়া শান্তভঙ্গি। নাকি এটা কোনো নতুন অভ্যাস? লিয়ানা একটু চমকে তাকালো, তারপর হেসে ফেলল হালকা। গম্ভীর? পরিস্থিতি গম্ভীর, আমি না। আমি তো বরং আগে খুব চঞ্চল ছিলাম। কম কথা বলাটা এখনকার অভ্যেস। আসিফ কাঁধ ঝাঁকাল, ভালো। আমি এমন মানুষদের পছন্দ করি। কম কথা বলা মানে বেশি শোনা যায়। বেশি যারা বলে তারা খুব কম শোনে। কথাটা সহজ ছিল কিন্তু তাতে একটা গভীর ছায়া লেগে থাকলো। লিয়ানা মনে মনে ভাবল, আসিফের মতো এত স্বাভাবিকভাবে এত খোলা কথা কেউ বলে? যেন কিছুই লুকায় না আবার কিছুই জোর করে প্রকাশও করে না। তুমি তো নিজেও খুব কম কথা বলো না এখন, লিয়ানা একটু হাসি টেনে বলল। আসিফ তাকালো তার দিকে, চোখে যেন হালকা ব্যঙ্গ মিশে হাসি। তুমি হলে কথা চলে আসে। সবার সাথে এমন না। অনেকের সামনে একদম চুপ হয়ে যাই। একটা মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। লিয়ানা কফিতে চুমুক দিল, কিন্তু মনে হলো কফির উষ্ণতা তার গাল বেয়ে ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তুমি সবসময় এমন সোজাসাপটা? তার গলা খানিক নিচু হয়ে আসে। হু। কারণ আমার কিছু দেখানোর নেই, কিছু লুকানোরও না। আমি যেমন তেমন। আসিফের কণ্ঠে কোনো রাগঢাক নেই। জানালার বাইরে তাকিয়ে রইল লিয়ানা। হঠাৎই শহরের ব্যস্ততা, পাশের টেবিলের হাসি, কফির গন্ধ, সব যেন আবছা হয়ে গেল। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরে ফিরে আসছিল, এই ছেলেটা সত্যিই আলাদা। ভালো লাগে এমন লোকদের, সে নিচু গলায় বলল। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আসিফ কোনো কথা বলল না। তার কোল্ড কফিতে চুমুক দেওয়ার শব্দটা যেন অদ্ভুত নীরবতা টেনে আনল। তারপর আসিফের ঠোঁটে একটা ছোট্ট হাসি খেলে গেল ঠোঁটের এক কোণে। লিয়ানা বুঝল না সে হাসিটা কি অর্থে, বন্ধুত্বের, প্রশ্রয়ের, না কি কিছু না বলার ইচ্ছার। তবে এটা সে বুঝতে পারল, তার ভেতর কোথাও একটা অনুভব জন্ম নিচ্ছে। শান্ত ধীরে গড়া অনুভব, যা হয়তো বন্ধুত্বের চেয়ে একটু বেশি। ভার্সিটি ক্যাম্পাসের বাইরে রাস্তার ধারে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। হালকা মেঘলা দুপুর রোদের তাপ আর বাতাসের ঠান্ডা মিলে একরকম নির্লিপ্ততা আবহ তৈরি করেছে। সেই গাড়িটার গায়ে হেলান দিয়ে ড্রেক দাঁড়িয়ে আছে, চুপচাপ, চোখে সানগ্লাস, হাতে ফোন, কিন্তু স্ক্রিনের দিকে তার মন নেই। দেখলে মনে হবে সে অপেক্ষা করছে, কিংবা কারো আগমনের সময় গুনছে। তার মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, তবে চোখের কোণ যেন একটু ধৈর্যহারা। ঠিক তখনই ভার্সিটির মূল ফটক দিয়ে বেরিয়ে এলো একটা মেয়ে। সাদা রঙের থ্রি পিস, চুলটা খোলা, হাতে কয়েকটা বই ধরা। মেয়েটা থেমে গিয়ে এক ঝলকে দেখল ছেলেটাকে, যে নির্লিপ্ততা ভঙ্গিতে একটা কালো গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার পরনে ছিল ধূসর রঙের একটা সেমিফিটেড হাফ স্লিভ টি শার্ট, যার কাপড় এতটাই নিখুঁত যে তার পেশিবহুল গড়ন যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। নিচে ছিল কালো স্লিম ফিট ট্রাউজার আর পায়ের নিচে ছিল সাদা স্নিকার্স, একটা অলস অথচ পরিপাটি স্টাইল। তার চুলগুলো ছিল গাঢ় বাদামি, ঘাড় পর্যন্ত নেমে আসা, হালকা ঢেউ খেলানো। চুলের ছাট এমন যেন স্বাভাবিকভাবে এলোমেলো, অথচ প্রতিটা রেখায় যত্নের ছাপ। গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, সূর্যের আলোয় যেন হালকা ঝিলিক দেয়। চোয়াল তীক্ষ্ণ, গালের পাশে হালকা দাড়ির রেখা, চোখে একরকম দৃঢ়তা। বেশ লম্বা সুগঠিত শরীরের প্রতিটা রেখা থেকে যেন শক্তির ছায়া পড়ে। সে এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন কিছুতেই কারো উপস্থিতিতে বিচলিত হয় না, বরং অন্যরা তাকে লক্ষ্য করতেই বাধ্য। মেয়েটার দৃষ্টি একটানা আটকে ছিল তার ওপর। ঠিক তখনই ড্রেক চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। এক সেকেন্ডের সেই চোখাচোখিতে যেন সময় থমকে গেল। মেয়েটি চোখ সরিয়ে ড্রেককে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা শুরু করল। ড্রেক গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে চাবিটা নিয়ে দ্রুত মেয়েটির পিছু নিল। কিছুদূর যাওয়ার পর একটা নীরব রাস্তায় এসে মেয়েটি আচমকাই থেমে গেল।
এরপর পেছনে ঘুরে আশেপাশে ভালোভাবে পরখ করে ড্রেকের উদ্দেশ্যে বলল, কেন পিছু ছাড়ছেন না আপনি? একটু বোঝার চেষ্টা করুন আমাকে। এইভাবে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে আমার। ড্রেক কিছুটা এগিয়ে এসে বলল, কেন ফিরিয়ে দিচ্ছ বারবার? আপনি আমার বাবাকে চেনেন না? তিনি এই এলাকার অনেক প্রভাবশালী একজন মানুষ, সে যদি জানতে পারে আপনাকে একদম শেষ করে ফেলবে। ড্রেক হো হো করে হেসে ফেলে বলে, আচ্ছা বুঝলাম, সমস্যা নেই। আমি যেমন তোমার বাবাকে চিনি না, তোমার বাবাও আমাকে চেনে না। তুমি শুধু একবার হ্যাঁ বলো, বাকি সব আমি সামলে নেব। কোনোভাবেই সম্ভব না এইটা, তা আপনার যত টাকা পয়সাই থাকুক না কেন। প্রথমত আমার বাবা কোন সম্পর্কের বিয়ে মানবেন না, আর দ্বিতীয়ত আর সব থেকে প্রধান কারণ আমাদের ধর্ম আলাদা। এরপর একটু থেমে গম্ভীর কণ্ঠে মেয়েটি আবার বলে, আপনাকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম, এর চেয়ে আমার মনে আপনাকে নিয়ে কোনোদিন কোন অনুভূতি জন্মায়নি। আজকের পর থেকে আপনাকে আমি আমার আশেপাশে দেখতে চাই না। এই বলেই মেয়েটি চলে যেতে নিলে ড্রেক পেছনে থেকে এক হাত চেপে ধরে মেয়েটির। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আমার হাতে একদম সময় নেই আফিয়া, ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আজ রাতে সন্ধ্যার পর তোমাদের বাড়ির পেছনের বাগানে তোমার জন্য অপেক্ষা করব। ধরে নিও শেষবারের মতো দেখা। কথাটি শুনে যেন মেয়েটির বুক কেঁপে উঠল। কেন উঠল? তার তো এই পুরুষের জন্য কোন অনুভূতি নেই তাহলে? আফিয়া নিজের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে বলে, আমার খেয়ে দে কাজ নেই, আপনি বলবেন আর আমি চলে আসবো, এতই সহজ? আর বাড়িতে আমার বাবা মা রয়েছেন, এইটাও অবশ্যই আপনার মাথায় আছে। তোমার মা বাবা আজ বিকেলে চট্টগ্রাম যাবেন তোমার নানু বাড়িতে তোমার নানাকে দেখতে। ফিরবেন পরশু। কি ভেবেছ আমি খোঁজ রাখি না কোনো কিছু? আর তোমার ভাই, সে বাড়িতে ফিরবে রাত 8টায়, তার আগেই তোমাকে বাড়ি পাঠিয়ে দেব, চিন্তা নেই। আফিয়া কিছুটা অবাক হয়ে তাকায় ড্রেকের দিকে। এত সব খবর সে পেল কি করে? আমি আপনার সাথে আর দেখা বা কথা কিছুই বলতে চাই না, ভালো থাকবেন, আমার সামনে জীবনে আসবেন না আর। এই বলেই আফিয়া দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে গেল। এইবার আর ড্রেকোর পথ আটকালো না বা পিছু নিল না, শুধু হালকা চেঁচিয়ে বলল, অপেক্ষা করব আমি। শরতের এক আলস্যভরা সন্ধ্যা। আকাশটা তখনও পুরোপুরি কালো হয়নি, তবে দিনের আলো নিভে গেছে বহুক্ষণ আগেই। পাখিরা নিস্তব্ধ, গাছের পাতায় বাতাস থমকে আছে, যেন চারপাশ একটা গভীর শ্বাস নিয়ে বসে আছে কারো অপেক্ষায়। আমজাদ চেয়ারম্যানের বাড়ির পেছনের বাগানটা নিঃশব্দ। ঝোপের গায়ে জুঁইফুলের গন্ধ ছড়িয়ে আছে, তার নিচে বসে আছে ড্রেক, নিরুত্তাপ মুখে, একরাশ চুপচাপ মন নিয়ে। ঘড়ির কাঁটা যেমন ঘুরছে, ড্রেকের চোখ তেমনই থেমে আছে এক জায়গায়। তার নিঃশ্বাসগুলো ভারী, যেন প্রতিটা নিঃশ্বাসেই জমে আছে হাজারো প্রশ্ন, কিন্তু উচ্চারণ করার মতো শব্দ তার কাছে নেই। আফিয়া এখনো আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে হাওয়া কেমন যেন বদলে গেছে। গলার কাছটা শুষ্ক লাগছে, চোখে ক্লান্তির ছায়া। সে জানে না কতক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। পায়ের কাছে শুকনো পাতা পড়ছে, মাঝে মাঝে টুপ করে কিছু ঝরে পড়ার শব্দ হচ্ছে, কিন্তু কারো পায়ের শব্দ হয় না। সে উঠে দাঁড়ায় না, শুধু বসে থাকে, নড়েচড়ে না। কিছু কিছু অপেক্ষা হয় এমনই, যেখানে কেবল বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। আর ঠিক তখনই ঝোপের ফাঁক দিয়ে আসে একটা ধীর পায়ের শব্দ। চুপি চুপি এগিয়ে আসে মেয়েটি, আফিয়া। চুপচাপ, চোখে কিছু অস্বস্তি, কিছু অপরাধবোধ, তবু সেই চিরচেনা শীতল সৌন্দর্য ম্লান হয়নি একটুও। ড্রেক তাকায় না তার দিকে, অথচ অনুভব করে আফিয়া এগিয়ে আসে, যেন বাতাসের মধ্যেই গলে গিয়ে আসছে। বসে না, কিছু বলে না, কেবল দাঁড়িয়ে থাকে ড্রেকের পাশে, ঠিক পেছনে। কিছু সময় তারা জনেই চুপ। তারপর ড্রেকের ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে যায়, রুক্ষ ক্লান্ত কিন্তু ঠিক ততটাই গভীর। বেশ কিছুক্ষণ নীরবতার পর আফিয়া তার ঠোঁট কামড়ে বসে থাকে, যেন প্রতিটি মুহূর্তে তার মনে একটা প্রশ্ন আছড়ে পড়ছে। শেষে একটুখানি গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, আপনি কেন এত রাতে এখানে ডেকেছেন আমাকে? ড্রেক তার চোখের দৃষ্টি সরিয়ে চুপচাপ বসে থাকে, যেন কিছু একটা বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। তারপর হঠাৎ মাথা তুলেই বলল, আমি তোমাকে কই ডেকেছি? আমি শুধু বলেছিলাম আসব। তুমি তো বলনি তুমি আসবে। আফিয়ার চোখের দিকে একটু কটুভাবে তাকিয়ে ড্রেকের মুখে হাসি লুকিয়ে থাকে, কিন্তু সেটা বেশ রুক্ষ ও অস্পষ্ট। সে আরও এক পদক্ষেপ এগিয়ে যায়। আফিয়া কিছুটা বিরক্ত হয়ে উঠে, তার গা ছমছমে অবস্থা থেকে মুক্তি পেতে কিছুটা আছাড় খেয়ে বলল, তাহলে আমি কেন এসেছি? এখন আমি চলে যাচ্ছি। ড্রেক উঠে দাঁড়ায়, তার চোখে আগের হাসিটা আর থাকে না, এক ধরনের তীব্রতা চলে আসে। সে ধীরে ধীরে আফিয়ার দিকে পা বাড়ায়, তারপর একটুকু থেমে গিয়ে বলল,
আফিয়া, আমি জানি না তুমি কি ভাববে, তবে আমি তোমাকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে চাই। আফিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে আশ্চর্য ভাব, যেন কিছুটা অবিশ্বাস, কিন্তু এক অদৃশ্য সম্পর্ক তাকে বাঁধতে থাকে। ড্রেক আরও এক ধাপ এগিয়ে তার কণ্ঠে চরম স্নিগ্ধতা নিয়ে বলে, আমি চাই তোমার হাত ধরতে, তোমার পাশে দাঁড়াতে, প্রতিটা সকালে তোমার হাসি দেখতে। তুমি আমার হয়ে যাও আফিয়া। আমার জীবনের সব কিছু তোমার কাছে সঁপে দিতে চাই। আফিয়া এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নেয়। তার মনে অদ্ভুত এক অনুভূতি ঘুরতে থাকে, এক ধরনের দ্বন্দ্ব। কিন্তু ড্রেকের কথা, তার গভীর আবেগ, প্রতিটা শব্দ যেন তার অন্তর ছুঁয়ে যায়। ড্রেক তার দিকে এক টুকরো হাসি দিয়ে বলে, তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করেছি। অপেক্ষা করতে করতে এখন শুধু তোমাকে কাছে চাই। আমার করতে চাই শুধু তোমার। আফিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার মনের ভেতর এক নতুন রূপের জন্ম হয়, অনুভূতির এক স্নিগ্ধ ঢেউ যেন তাকে আচ্ছন্ন করে দেয়। ড্রেকের কথাগুলো শোনার পর আফিয়া কিছু সময় চুপ থেকে তার চোখে গভীরতা নিয়ে তাকিয়ে থাকে। তার হৃদয় অস্থিরতা ও দ্বন্দ্ব ভিড়ে যায়, যেন এক পুঞ্জীভূত অনুভূতির ঝড় তার মনের ভেতর ঘুরছে। ড্রেকের কথাগুলো সত্যিই তাকে আকৃষ্ট করেছিল, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আফিয়াকে গভীরভাবে বিরত করছিল। সে জানত কিছু সম্পর্ক সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে হতে পারে, কিন্তু কিছু সীমা কখনোই অতিক্রম করা উচিত নয়। এমনকি হৃদয়ের ভেতর এক বিপুল অনুভূতি থাকলেও আফিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে কিছুটা অস্থিরতা, কিন্তু গলার মধ্যে দৃঢ়তা ছিল। সে ধীরে ধীরে তার মাথা নিচু করে, যেন নিজের ভাবনাগুলো মেনে নিয়ে শব্দগুলো বের করে, ড্রেক, আমি জানি আপনি যা বলছেন তা আসলেই সৎ। কিন্তু আমি জানি কিছু কিছু সম্পর্ক শুধু আমাদের দৃষ্টিতে সঠিক মনে হয়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ড্রেক সজাগ হয়ে আফিয়ার দিকে তাকায়। তার চোখে কিছুটা হতাশা ছিল, তবে সে কোন প্রকার দাবি করেনি। আফিয়া কষ্ট ভরে বলে, আমরা দুজনেই একে অপরকে অনেক কিছু দিতে পারি, কিন্তু আমাদের পথ আলাদা। আপনি খ্রিস্টান, আমি মুসলিম। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, সবকিছু আমাদের একে অপরের থেকে আলাদা। ড্রেক কিছুটা শ্বাস নিচ্ছে, তার চোখে উথালপাথাল এক অনুভূতির ঝড়। আফিয়া ধীরে ধীরে বলে, এটা শুধুমাত্র ধর্মের পার্থক্য নয় ড্রেক, এটা আমাদের জীবন, আমাদের বিশ্বাস এবং আমাদের অস্তিত্বের মূল বিষয়। আমি আপনাকে কখনো ভুলে যেতে বলছি না, কিন্তু এমন সম্পর্ক সম্ভব নয়। ড্রেকের চোখে কিছুটা হতাশার ছায়া ছিল, কিন্তু তার মুখে কোনো অভিমান ছিল না। সে জানত আফিয়া যা বলেছে তা ঠিক। তবে তার ভেতর এক গভীর আশা ছিল, যেটি হয়তো সময়ের সঙ্গে বদলে যেতে পারত, কিন্তু এখন তা নিষিদ্ধ ছিল। আফিয়া আরও কিছু না বলেই ধীরে ধীরে চলে যেতে থাকে। তার মনে এক অদ্ভুত কষ্ট, কিন্তু সে জানত এর চেয়ে সঠিক সিদ্ধান্ত আর কিছু হতে পারত না। বিকেলের আলোটা ধীরে ধীরে হালকা হয়ে আসছে। সূর্যটা পশ্চিম আকাশে নেমে যাচ্ছে, চারপাশে একটা সোনালি ঝিলিক। নদীর ধারে বসে আছে লিয়ানা আর আসিফ, একটা ছোট চা স্টলের বেঞ্চে। সামনের খোলা ঘাসের মাঠে কিছু বাচ্চা খেলছে, পাশেই নদীর পানি শান্ত আর ধীর। আসিফ চা হাতে নিয়ে হালকা হাসে, তুমি জানো, এখানে বসলে মনে হয় সব ঝামেলা হারিয়ে যায়। শহরের কোলাহল থেকেও দূরে, আবার খুব বেশি একা না। লিয়ানা মাথা নাড়ে, চোখ তার নদীর দিকে। সে হেসে বলে, তোমার দেশের সন্ধ্যা খুব নরম লাগে, আমি আগে এমন আলো দেখিনি। এটা এক ধরনের শান্তি এনে দেয়, অদ্ভুত ভালো লাগে। আসিফ তাকায় তার দিকে, হেসে বলে, তুমি বাংলা অনেক ভালো বলতে পারো। লিয়ানা একটু হেসে বলে, ছোট থেকে বাঙালি বন্ধুদের সাথে মিশেছে, তাই একটু আধটু পারি। একটু নীরবতা হয়। হালকা হাওয়া বয়ে যায়। লিয়ানার চুল উড়তে থাকে হাওয়ায়। সে হাত দিয়ে একটু সামলায়, কিন্তু তার মন তখন ব্যস্ত অন্য কিছুতে। তার ভেতরে চলছে এক নীরব যুদ্ধ। সে ভাবে, তোমার পাশে বসে থাকতে এত ভালো লাগে কেন? কেন তোমার ছোট ছোট কথায় আমি এত হাসি? কেন আমি প্রতিদিন অপেক্ষা করি তুমি কখন বলবে চলো লিয়ানা দেখা করি? কেন আমি কিছু বলতে পারি না, বললেও তুমি কি ভাববে ভেবে থেমে যাই? আসিফ হঠাৎ বলে, চুপ করে গেলে কেন? লিয়ানা চমকে ওঠে, একটু হেসে বলে, না কিছু না। এমনি ভাবছিলাম। কি ভাবছিলে? সে এক মুহূর্ত চুপ করে থাকে। অনেক কিছু বলার ছিল। আমি ভাবছিলাম, যদি বলি তোমাকে ভালো লাগে, তুমি কি দূরে সরে যাবে? তুমি কি ভাববে আমি পাগল? আমি যে ভিনদেশী, এই দেশের কোনো নিয়ম জানি না, তোমার মতো করে ভাবতেও পারি না। কিন্তু মনের কথা মনেই থেকে যায়, মুখে আসে একটামাত্র কথা। ভাবছিলাম এই বিকেলটা যেন কখনো শেষ না হয়। আসিফ তাকিয়ে থাকে তার দিকে। কিছু বলে না। হঠাৎ একটু হেসে ফেলে, তোমার ভাবনাগুলো সুন্দর। লিয়ানা হেসে ফেলে, কিন্তু তার চোখে তখন আলো, যেটা আসলে অনুভূতির, যা সে কোনোদিন বলবে কিনা জানে না।
রাত গভীর হয়েছে। চারপাশে একরাশ নীরবতা, কিন্তু আমজাদ চেয়ারম্যানের বাড়ির ছাদে এক টুকরো আলোকিত উষ্ণতা, সেইখানে জেগে আছে আড্ডা, হাসাহাসি আর কিছু না বলা অনুভূতির গল্প। ছাদের মাঝখানে গোল করে পাতা পার্টি, চারপাশে চা, চানাচুর, পেঁয়াজু আর গরম সমোসা। বাতাসে হালকা ঠান্ডা আর আকাশটা টলটলে তারায় ভরা। আয়াত বসে আছে দৃশানের পাশে। পেছনে থেকে এক হাতে আয়াতকে হালকা করে জড়িয়ে রেখেছে দৃশান, অন্য হাতে চায়ের কাপ, চোখে তৃপ্তি। আয়াত একটু লাজুক হলেও এই ছায়ায় নিজেকে নিরাপদ ভাবে। লিয়ানা আর সিফাত পাশের দিকটায় হাসতে হাসতে কিছু একটা নিয়ে তর্ক করছে, কোন ভাষার গান বেশি অর্থবহ, বাংলা না ইংরেজি। সাফিন মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে চুপচাপ আকাশ দেখে। আর ড্রেক একটু দূরে বসে চুপচাপ চায়ের কাপ নিয়ে বসে আছে, হাসছে না, কথা বলছে না, যেন নিজস্ব জগতে হারিয়ে গেছে। হঠাৎ আড্ডার মাঝেই দৃশান বলে ওঠে, গলায় একটু মজা আর কৌতূহল মিশিয়ে, ড্রেক তুই এই দিন ধরে এমন মন মরা হয়ে থাকিস কেন? কই আগের মতো ঝাঝালি কমেন্ট, ফাজলামি, সব গেল কই? সবাই একটু থেমে যায়। লিয়ানা তাকায় ড্রেকের দিকে, চোখে চিন্তার ছাপ। সিফাত আর সাফিনও চুপচাপ তাকিয়ে থাকে। ড্রেক চায়ের কাপে এক ঢোক নিয়ে হালকা হাসে, সেই পুরনো রুক্ষ হাসি, তারপর বলে, কিছু না, বয়স হচ্ছে, বুড়ো হচ্ছি হয়তো। এখন আর সব কথা মুখে বলা যায় না, কিছু কথা শুধু বুকে চেপে রাখতে হয়। সাফিন ঠাট্টা করে বলে, বুঝছি হৃদয়ের সেমিস্টার শুরু হয়ে গেছে। সবাই হেসে ওঠে, কিন্তু লিয়ানার মুখে তখনও এক টুকরো স্থিরতা। সে জানে এই হালকা কথাগুলোর পেছনে লুকানো থাকে গভীর কিছু। আয়াত হালকা গলায় বলে, মন খারাপ থাকলে ছাদে আসা লাগে, আড্ডায় থাকলে অন্তত মন খারাপ ভাগ হয়ে যায়। দৃশান আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর ড্রেকের দিকে তাকিয়ে বলে, শোন, জীবনে অনেক কিছুই ঠিকঠাক হয় না, কিন্তু আমরা যতক্ষণ বন্ধু আছি ততক্ষণ তুই একা না। ঠিক আছে? ড্রেক মাথা নাড়ে, চোখে একটুখানি কৃতজ্ঞতা, অদৃশ্যভাবে ছুঁয়ে যাওয়া এক অনুভূতি। ঠিক তখনই দৃশান হালকা গলায় বলে ওঠে, এই ড্রেক, এত দূরে দূরে বসে আছিস কেন? আয় আমাদের মাঝে এসে বসো, পুরনো ড্রেককে ফিরে পেতে ইচ্ছা করছে। ড্রেক একটু হেসে মাথা নাড়ায়, কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সিফাত উঠে দাঁড়ায়। তুই উঠো, আমি তোকে টেনে আনছি, আর না হলে গলা ধরে নিয়ে আসব। সবাই হেসে ওঠে। ড্রেক একটু হাসল বটে, তবু হালকা অনিচ্ছার ছায়া ছিল চোখে। সিফাত গিয়ে ড্রেকের কাঁধে হাত রাখে। চল ভাই, দুঃখের নাটক পড়ে হবে আগে, ভাইরা সব একসাথে হই। রাতটা তো আর রোজ আসে না। ড্রেক বাধা দেয় না, ধীরে ধীরে উঠে আসে ওদের মাঝে। দৃশান, আয়াত, লিয়ানা, সিফাত আর সাফিন, সবাই গোল হয়ে বসে। আয়াত তখন বলে, এক কাজ করি, সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। অনেক দিন ধরে ঠিকমতো খেলা হয়নি। সিফাত চোখ বড় বড় করে বলে, ট্রুথ অর ডেয়ার? এই খেলা মানেই কারো না কারো বিপদ। লিয়ানা হেসে বলে, বিপদ হলে তো মজা আরো বেশি। দৃশান আয়াতের দিকে তাকিয়ে চোখ টিপে বলে, ভয় পেও না আয়াত, আমি তোমার হয়ে উত্তর দিয়ে দিব। আয়াত হেসে মাথা নিচু করে, মুখটা একটু লাল হয়ে যায়। সবাই মিলে চায়ের কাপ পাশে রেখে গোল হয়ে বসে যায়। মাঝখানে রাখা হয় এক টুকরো কাচের বোতল, যেটা ঘুরিয়ে ঠিক করবে কার পালা। রাতটা তখন যেন একটু বেশি উজ্জ্বল, একটু বেশি গভীর আর একটু বেশি অনুভূতিতে ভরপুর। আয়াত হেসে হাত বাড়িয়ে কাচের বোতলটা ঘুরিয়ে দেয়। বোতল ঘূর্ণায়মান, সবার চোখ তখন বোতলের দিকে, যেন কার দিকেই থামে সেটাই নিয়তি নির্ধারণ করবে। চুপচাপ সাসপেন্সে ঠাসা কয়েক মুহূর্ত পর বোতলের মুখ এসে থামে ঠিক দৃশানের দিকে। ওইও, সবাই একসাথে চিৎকার দিয়ে ওঠে। সিফাত বলে, ধরা খাইছস ভাই। সাফিন তালি দিয়ে হেসে বলে, এইবার সত্যি মুখ খোলার সময় এসেছে। দৃশান হেসে পড়ে মাথা নাড়ায়, প্রথমে আমিই কেন? এই সময় ড্রেক একটু সামনে ঝুঁকে পড়ে ঠোঁট কামড়ে মুখে সেই পরিচিত শয়তানি হাসি, যেটা অনেকদিন দেখা যায়নি, আজ আবার ফিরে এসেছে। সে বলে, তোর পালা ভাই। ট্রুথ না ডেয়ার? দৃশান আয়াতের দিকে তাকায়, তারপর ড্রেকের দিকে ঘুরে বলে, ট্রুথ। আজকে মিথ্যে বলবো না, যা জানতে চাস জেনে নে। ড্রেকের হাসিটা একটু আরেকটু চওড়া হয়, যেন অনেক পুরনো কোনো প্রশ্ন অবশেষে করার সুযোগ পেয়েছে। তখনই হঠাৎ নিচে থেকে আম্বিয়া খাতুন আয়াতকে ডেকে ওঠে, আর আয়াত কিছুক্ষণের জন্য নিচে চলে যায়। ড্রেক এবার একটু গম্ভীর ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে, গলায় এক ধরনের নাটকীয় ভঙ্গি এনে বলে, সব বাচ্চা ও মহিলাগণ একটু কান ধরো প্লিজ। এখন যে প্রশ্নটা আমি করতে যাচ্ছি সেটা অনেক অনেক বেশি পার্সোনাল। সবাই হেসে ফেলে। সাফিন আর সিফাত চেঁচিয়ে ওঠে, ওই ড্রেক, তুই আবার শুরু করলি। ড্রেক হেসে ফেলে, তারপর দৃশানের দিকে একটু নিচু হয়ে আস্তে করে চোখ টিপে দেয়। তো বন্ধু বলতো,
প্রথমবারের ফিলিংস কেমন ছিল? ঘরে এক মুহূর্তের নীরবতা। তারপর ও ও করে সবাই চিৎকার করে ওঠে। ড্রেকের প্রশ্নের মানে বুঝতে পেরে দৃশান হেসে ফেলে মাথা চুলকায়। ভাই তুই একদিন আমায় ফাঁসাবি। ড্রেক চোয়ালে হাত দিয়ে কৌতূহলী মুখে বলে, উত্তর না দিলে চা খেতে দিব না। সাফিন নাটকীয় ভঙ্গিতে বলে, বল বল বল, এবার তো কিছু শুনতেই হবে। দৃশান হালকা গলা খাকারি দিয়ে হেসে ফেলে, তারপর সবাইকে শুনিয়ে বলে, ভাই, এক কথায় বললে, আই সোয়ার আই ফেল্ট লাইক আই ওয়াজ ইন হেভেন। না না, ওই রকম হেভেন না, যেন মেঘের ওপর ভেসে আছি। চারপাশে আলো, গরম বাতাস, আর মনে হচ্ছিল এই তো জীবন। সিফাত হাসতে হাসতে কেঁদে ফেলে। তোর হেভেন মনে হয় হাই ভোল্টেজে চলে। ড্রেক হেসে বলে, মানে শরীর তো ছিল বিছানায় কিন্তু আত্মা উঠতেছিল হাওয়ায়। সবাই হেসে গড়াগড়ি খায়। দৃশান দুষ্টু হাসি দিয়ে চায় চুমুক দেয়। এর মাঝেই আয়াত ছাদে চলে আসে সকলের জন্য হাতে আইসক্রিম নিয়ে। সবার হাতে আইসক্রিম। কে কোন ফ্লেভার পছন্দ করে সেটা নিয়েও চলছে ছোটখাটো হাসাহাসি। এই সময় আয়াত আবার বোতলটা হাতে নিয়ে বলে, একটু থেমে গেছিলাম, এখন আবার শুরু করি, ঠিক আছে? সবার সায় পেয়ে আয়াত বোতল ঘোরায়। বোতলটা ঘুরতে ঘুরতে একটা লয় তৈরি করে, যেন কারো ভাগ্য বদলে দিতে চলেছে। শেষমেশ তা থেমে যায়। ড্রেকের দিকে। চারদিকে হট্টগোল। সবাই একসাথে চেঁচিয়ে ওঠে। আফিয়া মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। ড্রেক একটু থতমত খেয়ে গিয়ে হালকা হেসে বলে, আই শুড হ্যাভ নোন। এইবার লিয়ানা একটু এগিয়ে আসে। সে এবার পুরোপুরি নিজের স্বভাবসিদ্ধ কনফিডেন্সে, চোখে ঝিলিক ঠোঁটে হাসি। সে ড্রেকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ট্রুথ অর ডেয়ার? ড্রেক এক মুহূর্ত ভেবে বলে, ট্রুথ। সবাই আবার চুপচাপ হয়ে গেল। এবার কি প্রশ্ন আসে? ড্রেক একটু হেলান দিয়ে বসতেই লিয়ানা তার দিকে একটু ঝুঁকে এসে বলে, গলায় কৌতূহলের সাথে একটু চাপা অভিযোগের সুর, আজকাল তুই এত চুপচাপ কেন? আগের মতো আর হাসাহাসি কথা বলা নেই। তোর মধ্যে এত পরিবর্তন আসছে কেন ড্রেক? আমাদের সব খুলে বলতে হবে আজ। কোনো বাহানা, কোনো পালানোর চেষ্টা চলবে না। চারপাশে নীরবতা। খেলার মজা এখন যেন অন্যরকম হয়ে গেছে। আয়াত আর দৃশান একে অপরের দিকে তাকায়। সবাই টের পায় এটা শুধু খেলার প্রশ্ন না। ড্রেক একটু নিচের দিকে তাকায়, যেন ভেবে নিচ্ছে কি বলবে। তারপর ধীরে ধীরে মুখ তোলে। মুখটা খুব ঠান্ডা, কিন্তু চোখে অনেক কিছু, অভিমান, ক্লান্তি, দ্বিধা। সবকিছু বলতে পারি না লিয়ানা, ড্রেক বলল ধীরে। কিন্তু চেষ্টা করব আজ কিছু বলার। ড্রেক বলতে শুরু করল, আমার মনে পড়ে এক বর্ষার বিকেল। সেদিন আমি কিছু জরুরি কাজে বের হয়েছিলাম, কিন্তু গাড়ি নিয়ে বের হওয়ার প্ল্যান ছিল না। আকাশে মেঘ জমেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ দেখি সামনে একটা ছোট্ট চায়ের দোকান। আমি কোন দিকে যাওয়ার চিন্তা করছিলাম, কিন্তু তারপর চায়ের দোকানটা দেখেই মনে হলো এখানে একটু আশ্রয় নেওয়া যায়। আমি দোকানে ঢুকে একটি জায়গায় বসে এক কাপ চায়ের অর্ডার দিতে যাব, এমন সময় কোথা থেকে ঝড়ের গতিতে এক মেয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ল। আমার তখন মাথাটা অন্যদিকে ছিল, তাই ঠিকমতো দেখতে পারলাম না। কিন্তু মেয়েটির উপস্থিতি এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। তার শরীর বৃষ্টিতে ভিজে গেছে। কাঁধে একটা ব্যাগ ঝুলছে আর চুলে বেনি করা। মেয়ে তখন চায়ের ওয়ালাকে বলল, মামা 2 কাপ চা দাও কড়া করে। আমি তখন একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। কিন্তু কি যেন ছিল ওই মেয়ের মধ্যে যে আমাকে অবাক করে দিল। তার চোখের দৃষ্টি ছিল একদম অন্য রকম। সে বৃষ্টিতে ভিজছিল, যেন বৃষ্টির সাথে হারিয়ে যেতে চাচ্ছিল। মেয়েটির পাশেই আরেকটি মেয়ে ছিল। আমি চায়ের অর্ডার দিচ্ছিলাম, কিন্তু আমার মনটা এতখানি ছড়িয়ে গিয়েছিল যে কিছুতেই আর কিছু ভাবতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল কেন যেন মেয়েটি এখানে এসেছে এবং কেন তার উপস্থিতি আমাকে এমন অদ্ভুত অনুভূতি দিচ্ছে। এটা এক অদ্ভুত মুহূর্ত ছিল, জানি না কেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি যেন থমকে গিয়েছিলাম। তার ভেজা মুখখানা যেন এক অপূর্ব নিসর্গ। বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছিল গালের কোণে, নাকের উপর দিয়ে ঠোঁটের কিনারায় এসে থেমে যাচ্ছিল। মুখে ছিল না এক ফোঁটা মেকআপ, তবু তার সৌন্দর্য ঠিক যেন ভেজা ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম। তার চুল লম্বা, ঘন, কালো আর ভেজা হয়ে পিঠের নিচ পর্যন্ত গড়িয়ে পড়েছিল। বেনি করা চুলটা ভিজে গিয়ে কিছু জায়গায় আলগা হয়ে খুলে পড়ছিল, যেন বৃষ্টি নিজেই ওর সাজ নষ্ট করে দিচ্ছিল এক কাব্যিক শৃঙ্খলায়। চুলের ভেজা গন্ধ বৃষ্টির সোদা গন্ধের সঙ্গে মিশে এক অদ্ভুত নেশার মতো পরিবেশ তৈরি করছিল। ওর সেই চেহারায়, ভেজা পোশাকে আর এলোমেলো চুলে যে মুগ্ধতা ছিল, তা যেন চোখ সরিয়ে নেওয়া কঠিন করে তুলেছিল আমার জন্য। সেই দিনটার পর থেকে প্রায়ই আমি ওই ছোট্ট চায়ের দোকানটায় গিয়ে বসে থাকতাম।
কাজের বাহানায় বা কথার মোড়কে নিজেকে বুঝিয়ে দিতাম, এই রাস্তাটা দিয়ে যেতে হয়, কিংবা আজ একটু কড়া চা দরকার ছিল, কিন্তু আসল সত্যি, আমি আসতাম ওকে দেখার জন্য। ওর মতো কেউ আসলে একটা শহরের ভিড়েও আলাদা আলো জ্বেলে দেয়। অনেক দিন কেটে গেল, ওকে শুধু দূর থেকে দেখতাম, ওর হাসি, ওর বন্ধুদের সঙ্গে কথা বলা, কখনো কাঁধের ব্যাগটা সামলাতে সামলাতে দৌড়ে আসা, আর কখনো এক কাপ কড়া চা নিয়ে দাঁড়িয়ে থাকা। কিন্তু সেদিন হঠাৎ মেয়েটাকে দেখলাম সোজা আমার দিকেই এগিয়ে আসছে। আমি একটু অবাক হয়ে গেলাম। ও আমার সামনে এসে থেমে গেল, চোখে একরাশ স্পষ্টতা। তারপর ঠোঁট একটু কুঁচকে একেবারে সোজা প্রশ্ন ছুড়ে দিল, রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকেন কেন? আমি ডিস্টার্ব ফিল করি। আমি একটু চমকে উঠলাম, আবার একই সঙ্গে হাসি পেল। এতদিন ধরে একদিনও দেখি অঞ্জ আমার দিকে তাকায়, অথচ আজ হঠাৎ। ভাবলাম, তবে কি ও আমায় দেখত? যদি তা না হতো তাহলে জানলো কি করে আমি ওর জন্য আসি? আমি একটু হাসলাম, চোখের কোণ একটু চিকচিক করল। তারপর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, আপনার জন্য আসি সেইটাকে বলল আপনাকে? ওর চোখে তখন এক মিশ্র অনুভূতি, বিরক্তি, কৌতূহল আর একটু যেন লজ্জাও। ওর চোখ একটু কুঁচকে গেল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে কি বোকা মনে হয়? একটু খটকা লাগার মতো ভঙ্গিতে বললেও ওর কণ্ঠে একটা অদ্ভুত কোমলতা ছিল। আমার একটু হেসে বললাম, বোকা তো না, বরং বেশ চালাক। ওর চোখে মুখে বিরক্তি ঝাঁপিয়ে পড়ল। তাহলে অযথা নাটক করার দরকার কি ছিল? বলেই ও ঘুরে দাঁড়াতে গেল। আমি হালকা গলায় বললাম, নাটক নয়, একটু আলাপ জমানোর চেষ্টা ছিল। ও ফিরে তাকালো, চোখে সেই একই ঝিলিক। এইবার আর ও কিছু বলল না, শুধু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে চলে গেল। তারপর তারপর আস্তে আস্তে কথাবার্তা বাড়ল। প্রায়ই দেখা হতে লাগলো আমাদের। একসাথে বসে চা খাওয়া, হালকা গল্প, কখনো হাসি, কখনো হালকা তর্ক। কেমন যেন একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। আমি বুঝে গিয়েছিলাম, ওর জন্য আমার মনে আলাদা একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। চুপি চুপি ওর হাসির অপেক্ষায় থাকতাম। ওর চোখে চোখ পড়লে মনে হতো যেন সময় একটু থেমে যায়। আর ওর মনেও হয়তো কিছু ছিল, তবে কখনো প্রকাশ করত না। সব সময় নিজেকে গুটিয়ে রাখত, যেন কিছু বলতে গিয়েও থেমে যেত। আর ঠিক সেইখানেই আমি ওকে আরও বেশি বুঝতে শিখে গেলাম। একদিন হঠাৎ করে আর থাকতে না পেরে আমি আমার মনের কথাটা বলে ফেললাম। শব্দগুলো গুছিয়ে বলেছিলাম, তোমার জন্য আমার মনে কিছু একটা জায়গা তৈরি হয়ে গেছে, যা বন্ধুত্বের থেকেও গভীর। মেয়েটা তখন চুপ করে ছিল। তেমন কিছু বলেনি, শুধু একটু লজ্জা পেয়েছিল। চোখ নামিয়ে রেখেছিল অনেকক্ষণ। ওর সেই চুপ থাকা, চোখ নামানো আর মুখে লালচে ছায়া, আমার মনে হলো ওর সম্মতি। ভাবলাম বুঝি আমাকেই চেয়েছিল। কিন্তু পরদিন ও আর এল না। দিন পেরোয়, 1, 2, 3, পুরো 7 দিন কেটে যায়। 7 দিন পর যখন ভার্সিটিতে ওকে আবার দেখলাম, ও এমনভাবে চলে গেল যেন আমাকে চেনেই না। চোখে চোখ পড়ল না একবারও। চেষ্টা করলাম ওর পাশে দাঁড়াতে, কিন্তু ও মুখ ঘুরিয়ে নিল। সেই দিন বিকেলবেলা হঠাৎ সামনে এসে বলল, এই বন্ধুত্ব আমি আর রাখতে চাই না। প্লিজ আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। কথাটা শোনার পর কিছু সময় আমি বোবা হয়ে গেলাম। চোখে তাকালাম, কিছু বলার চেষ্টা করলাম। আমি যদি কিছু ভুল বুঝে থাকি, তাহলে ক্ষমা চাওয়ার মতো সাহস আমার আছে। কিন্তু এমনভাবে কেটে যেও না। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না। ও চোখে জল জমে আসলেও ফিরে তাকালো না। চলে গেল। আর আমি সেই ছোট্ট চায়ের দোকানে বসে রইলাম একা। এরপর থেকে দিনগুলো ঠিক সেভাবেই কাটছে। তেমন কিছু বদলায়নি, শুধু মনটা আর আগের মতো নেই। মনটাকে যেন সঙ্গে করেই নিয়ে গেছে ও। আর শুধু মনই না, আমার সব সুখটাও কেড়ে নিয়েছে। ওর কাছে শুনেছি আমাদের ধর্ম আলাদা, তাই নাকি ও আমার হতে পারবে না। এই সমাজ, পরিবার, ধর্ম, এসবের চাপ নাকি ও নিতে পারবে না। আমি তো বোঝাতে চেয়েছিলাম, ভালোবাসা কি ধর্ম চেনে? ভালোবাসা তো দুইটা হৃদয়ের গল্প। কিন্তু না, ও বোঝেনি। চলে গেছে চুপচাপ। পেছনে ফিরে তাকায়নি একবারও। আর আমিও বুঝে গেছি, সবকিছু জোর করে পাওয়া যায় না। কিছু মানুষ থাকে যারা শুধু হৃদয় থাকার জন্যই আসে, জীবনে নয়। এই বাংলাদেশে আসাটাই বুঝি আমার সবচেয়ে বড় ভুল ছিল। আর ফিরতি পথে কিছুই রাখল না। একটা দীর্ঘ নিঃশ্বাসের পর ড্রেক চুপ করে যায়। ড্রেকের কণ্ঠ থেমে যায়, একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। চারপাশে নীরবতা। কেউ কিছু বলে না কিছুক্ষণ। চায়ের কাপের ভাপে ভেসে ওঠে কিছু না বলা অনুভূতি।
সবাই চুপচাপ ড্রেকের মুখের দিকে তাকিয়ে আছে, যেন প্রত্যেকেই ডুবে গেছে সেই বর্ষার বিকেলে সেই চায়ের দোকানে, সেই না বলা ভালোবাসার গভীরে। একটু পরে হালকা গলায় সিফাত মুখ খোলে, তাহলে কে সেই নারী যে ড্রেকের মনটা নিল কারি? একটা মৃদু হাসি ছড়িয়ে পড়ে মুখে, কিন্তু চোখে জিজ্ঞাসা স্পষ্ট, যেন গল্পের শেষে সবাই জানতে চায় কার জন্য এতটা তীব্র অনুভূতি। ড্রেক একটু চমকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে, ঠোঁটের কোণে একটুখানি হাসি। যার নাম বললেই মনে হয় আবার সবকিছু চোখের সামনে ভেসে উঠবে, সেই নামটা হয়তো শুধু আমার মনের পাতাই লেখা থাকবে। ড্রেকের চোখে সেই হালকা হাসি। সবাই যেন অপেক্ষা করছিল আরও কিছু জানার জন্য। ঠিক তখনই দৃশান হেসে বলে ওঠে, ড্রেক, অবশেষে বুড়ো বয়সে ভার্সিটিতে পড়ুয়া একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি? ঘর জুড়ে হো হো করে হাসি পড়ে যায়। সিফাত কাঁধে চাপড়ায় ড্রেককে বলে, এই জন্যই তো বৃষ্টি থামে না রে ভাই, কারো প্রেমে কেউ ভিজে ভিজে শেষ। ড্রেক নিজেও একটু হেসে ফেলে, ভালোবাসার বয়স নাই ভাই, মন তো সব বয়সেই পাগল। হাসতে হাসতে সাফিন বলে, ঠিক বলেছ, কিন্তু মন ভাঙলে ব্যথাটা সব বয়সেই সমান। ঘড়ির কাঁটা তখন অনেক রাত পেরিয়ে গেছে। বাইরে নীরবতা নেমেছে, কেবল হালকা বাতাসের শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কোন কুকুরের ডাকে বোঝা যায় রাত গভীর। এক একজন আস্তে করে উঠে দাঁড়ায়। চলো চলো, আকাশে মেঘ জমেছে দেখেছ? গল্পটা কিন্তু হেভি ছিল ভাই, বলে সাফিন হাই তুলে। ড্রেক জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাকিরা যার যার রুমের দিকে চলে যায়। ড্রেকের মুখে তখনও সেই মেয়েটার স্মৃতি খেলা করছে, বৃষ্টির মতোই থেকে যায়। বাইরে শরতের নরম বৃষ্টি, জানালার কাছে বিন্দু বিন্দু পানি জমেছে। আয়াত ধীরে পায়ের শব্দ না করে এসে বসল ড্রেসিং টেবিলের সামনে। চুলে ব্রাশ করতে করতেই হালকা গলায় বলল, কয়েকটা দিন মায়ের কাছে থাকতে চাই। তুমি তো জানো আর দিন পরই চলে যাব লন্ডন, কবে আবার মায়ের পাশে ঘুমাতে পারবো কে জানে। দৃশান তখনও বিছানায় আধশোয়া অবস্থায় ফোন টিপছিল। কথাটা শুনেই থেমে গেল, ধীরে উঠে বসল। মানে তুমি আজ রাতে মা কাছে ঘুমাবে? আয়াত মাথা নিচু করে বলল, হ্যাঁ, একটু অভ্যাসটা মনে রাখতে চাই। দৃশান একটু চুপ করে রইল, তারপর বিছানা থেকে উঠে আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াত তখনও আয়নায় তাকিয়ে চুল ঠিক করছে। তুমি চাইছো আমি একা ঘুমাই? আয়াত এবার মুখ ফিরিয়ে তাকালো, চোখে একটু অভিমান। তুমি না বুঝলে না, সবকিছুতেই নিজেরটা আগে ভাবো। আমি চাই মা পাশে একটু থাকি, এটাই যদি সমস্যা হয় তাহলে আর কি বলবো। আয়াত। দৃশান একটু এগিয়ে এল, কিন্তু আয়াত উঠে দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল জানালার পাশে। একটু নিজের জায়গা চাইলে এত কথা কেন তোমার? আয়াত রাগ করে বলল। দৃশান এবার হালকা হাসল, ধীরে ধীরে পিছন থেকে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরল। মুখটা আয়াতের ঘাড়ের কাছে এনে মোলায়েম গলায় বলল, রাগ করো না প্লিজ, আমি তো শুধু চাই তুমি শুধু আমার কাছে থাকো। আচ্ছা বেশ, কাল না হয় মা কে দিও, কিন্তু আজ। একটা টুস করে চুমু খেল আয়াতের গলায়। আয়াত একটু কাঁপল, রাগটা যেন গলে জল হয়ে গেল। আজকের রাতটা আমাকে দিন ম্যাডাম, তোমার স্বামী আজ একটু বেশিই ভালোবাসা চাইছে। আয়াত দৃশানের কথায় লজ্জায় ডুবে গেল। গাল দুটো গরম হয়ে উঠল, যেন হালকা আগুন ছুঁয়ে দিয়েছে। সে চোখ নামিয়ে নিল, মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল, কিন্তু লজ্জা লুকাতে পারল না। দৃশানের বুকে হালকা একটা ধাক্কা দিয়ে বলল, উফ, তুমি না সবসময় এমন কথা বলে আমাকে লজ্জা দাও। দৃশান হাসল, আয়াতকে আরো কাছে টেনে নিয়ে বলল, লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে জানো তো। আয়াত এবার আরেকটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে দৃশানের বুকে মুখ লুকাল। বাইরে বৃষ্টির শব্দ আরো নরম হয়ে এল, যেন তাদের এই মুহূর্তটাকে আরো গভীর করে দিচ্ছে। দৃশান আয়াতের লজ্জামাখা হাসিটা দেখে আরো মুগ্ধ হল। হঠাৎ এক ঝটকায় আয়াতকে কোলে তুলে নিল। আয়াত একটা ছোট্ট চিৎকার দিয়ে বলল, এই কি করছো? কিন্তু দৃশানের চোখে সেই দুষ্টু হাসি, যেন সে কিছুই শুনবে না। সে আয়াতকে কোলে নিয়েই ব্যালকনিতে চলে গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা বাতাসে বৃষ্টির ফোঁটাগুলো ওদের গায়ে এসে লাগছে। আয়াত দৃশানের গলা জড়িয়ে ধরে আছে, তার চোখে লজ্জা আর ভালোবাসার মিশেল। বৃষ্টির ফোঁটা দৃশানের চুলে কপালে জমছে, আর আয়াতের গালে এসে ছোট ছোট মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। বারান্দার এক কোণে একটা কাঠের চেয়ার রাখা। দৃশান আয়াতকে কোলে নিয়েই সেখানে গিয়ে বসল। আয়াত এখনও তার কোলে দৃশানের বুকের কাছে মিশে আছে। বৃষ্টির শব্দ আর বাতাসের মৃদু গুঞ্জনের মাঝে দৃশান আয়াতের দিকে তাকালো, একটা ঘোরলাগা দৃষ্টি, যেন পৃথিবীর সবকিছু থমকে গেছে, শুধু আয়াতই আছে তার চোখে।
দৃশান গভীর মোলায়েম কণ্ঠে বলল, আয়াত তুমি জানো এই বৃষ্টি যখন তোমার গাল ছুঁয়ে যায় আমার মনে হয় তুমি আমার জন্যই তৈরি। আমার প্রতিটা শ্বাসে তুমি মিশে আছো। তুমি না থাকলে আমি যে শুধু অর্ধেক, আমার পুরো জগৎটা তুমি। আয়াতের চোখে লজ্জা আর ভালোবাসার ঝড় উঠল। তার গাল আরো গরম হয়ে গেল, বুকের ধুকপুকুনি যেন বৃষ্টির শব্দকেও ছাপিয়ে গেল। সে আর পারল না, লজ্জায় আবেগে দৃশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। তার হাত দৃশানের শার্ট খামচে ধরল, যেন এই মুহূর্তটাকে চিরকাল আঁকড়ে রাখতে চায়। বাইরে বৃষ্টি তখনও পড়ছে আর ওরা দুজন যেন সেই বৃষ্টির মাঝে একটা নিজস্ব জগৎ তৈরি করে ফেলেছে। আয়াতের শ্বাস তখনও ভারী, দৃশানের গরম নিঃশ্বাস তার ঠোঁটের কাছে খেলা করছে। তার চোখ বন্ধ, শরীরে উত্তেজনার একটা স্রোত বইছে। দৃশান কিন্তু ঠোঁট মেলায়নি, বরং তার মুখে সেই দুষ্টু জানা হাসি। সে আয়াতের এই অস্থিরতা আরও বাড়িয়ে দিতে চায়। হঠাৎ দৃশান তার একটা হাত আয়াতের উন্মুক্ত কোমরে রাখল। তার আঙুলগুলো আলতো করে আয়াতের নরম ত্বকে ছুঁয়ে গেল, যেন হালকা বিদ্যুৎ বয়ে গেল আয়াতের শরীরে। দৃশান আয়াতকে আরও কাছে টেনে নিল, তাদের শরীর যেন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। আয়াতের বুকের ধুকপুকুনি আরও তীব্র হলো, তার শ্বাস যেন থমকে যাচ্ছে। দৃশান এবার মুখ নামিয়ে আনলো আয়াতের গলার কাছে, ঘাড়ের নরম জায়গাটার দিকে। তার ঠোঁট এত কাছে যে আয়াত দৃশানের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করছে, কিন্তু দৃশান ছুঁয়ে দিল না। তার ঠোঁট আয়াতের ঘাড়ের ঠিক উপরে ঘুরছে, গরম নিঃশ্বাস বারবার আয়াতের ত্বকে এসে লাগছে। এই কাছাকাছি থেকেও স্পর্শ না করার খেলায় আয়াত যেন পাগল হয়ে যাচ্ছে। তার শরীর কেঁপে উঠল উত্তেজনায়, তার হাত দৃশানের শার্ট খামচে ধরল। আয়াতের চোখে লজ্জা, উত্তেজনা আর এক অদ্ভুত আকাঙ্ক্ষার ঝড়। সে চোখ খুলে দৃশানের দিকে তাকালো, তার চোখে যেন একটা অনুচ্চারিত আবদার। দৃশান, তার কণ্ঠ কাঁপছে ফিসফিসের মতো। দৃশান শুধু মুচকি হাসল, তার হাত আয়াতের কোমরে আরও একটু চাপ দিল। কি আয়াত, এত অস্থির হচ্ছ কেন? তার গলায় দুষ্টুমি আর গভীর ভালোবাসার মিশেল। বাইরে বৃষ্টি তখনও গুড়ি গুড়ি পড়ছে, আর বারান্দার এই কোণে ওদের মাঝের উত্তপ্ত নিঃশব্দ খেলা যেন সময়কে থামিয়ে দিয়েছে। আয়াতের মনের উত্তেজনা আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দৃশানের সেই কাছে এসেও স্পর্শ না করার খেলা, তার উষ্ণ নিঃশ্বাস, কোমরে তার হাতের মৃদু চাপ, সব মিলে আয়াত আর নিজেকে সংযত রাখতে পারল না। তার চোখে লজ্জার পাশাপাশি ছিল এক গভীর আকাঙ্ক্ষা, যেন তার হৃদয় দৃশানের কাছে সমর্পণ করতে প্রস্তুত। হঠাৎ আয়াত দৃশানকে নিজের কাছে টেনে আনল। তার দৃষ্টিতে এক অদম্য তাড়না। পরক্ষণেই সে দৃশানের ঠোঁটে নিজের ঠোঁট মেলে ধরল। তাদের চুম্বনে যেন সময় থেমে গেল, এক অপার ভালোবাসায় দুজন হারিয়ে গেল। আয়াতের আঙুল দৃশানের গালে চুলে আলতো ঘুরে বেড়াচ্ছে। তাদের শ্বাস একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। বাইরের বৃষ্টির নরম শব্দ তাদের এই মুহূর্তকে আরো গভীর করে তুলল। আয়াতের এক হাত ধীরে ধীরে দৃশানের শার্টের দিকে নেমে গেল। তার আঙুল সামান্য কাঁপলেও এক অজানা আবেগে সে শার্টের বোতাম খুলতে শুরু করল। একটি দুটি, তার নরম স্পর্শে দৃশানের শরীর যেন শিহরিত হল। দৃশান চুম্বন থামিয়ে একটু পিছিয়ে আয়াতের দিকে তাকালো। তার চোখে বিস্ময়ের পাশাপাশি অগাধ ভালোবাসা ঝিলিক দিচ্ছে। আয়াত, দৃশান ফিসফিস করে বলল, তার কণ্ঠে এই মুহূর্তের তীব্রতা মিশে আছে। কিন্তু আয়াত তাকে কথা শেষ করতে দিল না। সে আবার দৃশানের ঠোঁটে নিজের ঠোঁট মেলে ধরল, তার হাত তখনও শার্টের বাকি বোতামগুলোর সঙ্গে আলতো খেলছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার মৃদু আলোয় তাদের ছায়া যেন একাকার হয়ে গেছে। এই মুহূর্তে কেবল তাদের ভালোবাসা, তাদের নিবিড় আবেগ আর বৃষ্টির সুরই জীবন্ত। লিয়ানা ও আসিফ আজ একে অপরের সামনে বসে নিস্তব্ধতায় ডুবে থাকা, সেই মুহূর্তে কিচ্ছু যেন বলা হয়নি। বাতাসে গাঢ় এক নীরবতা ছড়িয়ে পড়েছে, যা কোন একজনের শব্দের অপেক্ষায়। মাঝে মাঝে দুজনের চোখে চোখ পড়ছিল, কিন্তু চোখের ভাষায় কিছু বলা যায় না। যা বলার তা যেন উড়িয়ে দিচ্ছিল প্রতিটি অনুভূতি। কিছু সময় পর আসিফই প্রথম কথা বলতে শুরু করে। গলার ভিতরে কি যেন আটকে গিয়েছিল, যেন শব্দগুলো আসতেই চায় না। অনেকটা অস্বস্তির মধ্যে নিজেকে জড়ো করে সে তার কথা বলল, তুমি সত্যি চলে যাচ্ছ? লিয়ানা একটু মুচকি হেসে কিছুটা নীরবতা ভেঙে বলে, হুম। আসিফের চোখে দুঃখের মিশ্রণ, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। ভেতরে যেন কোনো শক্তি আর অবশিষ্ট নেই। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন মন ভেঙে গেছে। সে আবার নিজের অস্বস্তি চেপে রেখে কঠিন সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। তাহলে ফিরে কবে আবার? কখন? আসিফের কণ্ঠে এই প্রশ্নেও গভীর এক ব্যথা ছিল, যেন সে জানত এর কোনো উত্তর নেই। লিয়ানা মাথা নিচু করে কিছু সময়ের জন্য নিশ্চুপ থাকে। তার নিঃশব্দ চোখ যেন একগুচ্ছ কথা বলছিল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না।
কিছুক্ষণ পর শান্ত গলায় সে বলে ওঠে, হয়তো আর কখনো না। আসিফের মন যেন দমবন্ধ হয়ে আসছিল। তার ভেতরে এক ধরনের শূন্যতা, এক ধরনের অবিশ্বাস। এই যে মুহূর্ত, এই যে কথা যা সে কখনো ভাবেনি। কিভাবে এই শেষটা আসলো? কেন কিছুই আর আগের মতো নেই? কিছু সময়ের জন্য সেসব কথা তার গলায় আটকে গেল। তারপর তার চোখের পলকে তার চুপ থাকা ভেঙে যায়। সে কোনোভাবে বলার সাহস পায়, কিন্তু গলার মধ্যে কোনো শব্দ যেন আটকে থাকে। কিছুই বলার জন্য তার মনের গতি থাকে না। তবে অবশেষে আসিফ একটুখানি শ্বাস টেনে বলে ওঠে, আমি আমি জানি না কিভাবে বলবো লিয়ানা। আমি শুধু তোমাকে বলতে চাই যে আমি জানি না কিভাবে কি হবে, কিন্তু আমি তোমাকে খুব মিস করব। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। তার এই কথাগুলো যেন কেমন অস্পষ্ট, যেন ছন্নছাড়া কোনো ভাবনায় ভেসে বেড়ায়। তবে তার মনের গভীর থেকে একটি সত্যি বেরিয়ে আসে, এটা ছিল তার প্রথম ও শেষ বার্তা যা সে বলেছে। সত্যি একেবারে মনের গভীর থেকে কোনোরকম ভীতির বাইরে। লিয়ানা কিছুক্ষণ নীরব থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি ফুটে ওঠে না, তবে তার চোখে কি যেন ভেসে উঠছে, এক ধরনের অস্বাভাবিক নীরবতা, অনুভূতির সাগরে ভাসতে থাকা প্রতিটি শ্বাসের শব্দ। তারপর একটু গভীরভাবে আসিফের দিকে তাকিয়ে সে বলে, তুমি এমনটা ভাবো? আসিফ মাথা নিচু করে আবার একবার বলতে চেষ্টা করে, কিন্তু তার গলা কিছুটা কাঁপে। সে শব্দ বের করার জন্য আরও সাহস করে এবং আরও একবার বলে, হ্যাঁ, আমি জানি না। আমি জানি তুমি হয়তো এটা বুঝবে না, তবে আমি চাইছিলাম তোমাকে কিছু বলার সাহস পাই। জানি আমাদের জীবনটা তো এমন হবে না, কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি জানি তোমার জন্য কিছু করতে পারিনি, কিন্তু তুমি জানো তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার জন্য বিশেষ ছিল। তার কণ্ঠে এক ধরনের অজানা নীরবতা ছিল, যেন সবকিছু শেষ হয়ে গেছে অথচ কিছুই বলা হয়নি। লিয়ানা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ঘরের আড়ালে একটা গভীর নীরবতা ছড়িয়ে পড়ে, যেন সময় নিজেও কিছুটা থেমে গেছে। চোখের কোণে কিছু অতীতের স্মৃতি মুচকি হাসি দিয়ে এসে ভিড় করে। তার মধ্যে এক অব্যক্ত চাপা কষ্ট, এক অদৃশ্য অভাব তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। নিজেকে গুছিয়ে নিতে হবে, অনেক কিছু বাকি। কিন্তু তাও এই মুহূর্তে কোনো কিছুই যেন পুরোপুরি তার আয়ত্তে নেই। তিনি উঠে দাঁড়ালেন, তবে পা যেন কিছুটা ভারী হয়ে গেছে। রুমের এক কোণে রাখা ব্যাগটার দিকে এক নজর তাকিয়ে আবার ছুটে চলে যেতে চাইলেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ পেছনে থেকে একটা নাম ভেসে আসে, লিয়ানা। তার কণ্ঠে এমন এক ধরনের অসহায়ত্ব ছিল, যেন শব্দগুলো নিজেই কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। লিয়ানা এক ঝলক তাকিয়ে থাকে। আসিফ একটু এগিয়ে আসে, তার চোখে সেই একই শূন্যতা, সেই একই অপ্রকাশিত কষ্ট যা লিয়ানার হৃদয়ে ধ্বনিত হয়। লিয়ানা, আসিফ আবার নাম ধরে ডাকল। এবার তার কণ্ঠে কোনো অসহায়তা নেই, তবে একটা ক্ষীণ ধ্বনি যেন বিদ্যুতের মতো জ্বলে ওঠে। শুনেছি জীবনে সত্যিকারের ভালোবাসা নাকি একবারই আসে। কিন্তু তুমি জানো, আমি জানি না কখন, কোথায়, কিভাবে। তবে আমার মনে তোমাকে নিয়ে যে অনুভূতি জন্মেছে সেটা আর অস্বীকার করতে পারবো না। লিয়ানা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ মেলে কিছুই না বলে শুধু শুনে যায়। আসিফের কণ্ঠ যেন এক অচিন্ত্য অনুভূতির ঝড়, আর সেই ঝড়ের মাঝেই সে আবিষ্কার করে এই মুহূর্তে কি বলা উচিত, কি ভাবা উচিত, সে জানে না। আমি জানি না। আসিফ আরও কাছে আসে, তার গলা সামান্য কাঁপছে, তুমি আমাকে ভালোবাসো কি না? কিন্তু আমি জানি তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে আমার আর চাওয়ার মতো কিছুই থাকবে না। তুমি যদি চলে যাও তাহলে আমি আর বেশিদিন টিকতে পারবো না। জীবনটাই যেন থেমে যাবে। আসিফ তার হাতের তর্জনী ভেদ করে আবার কথা বলল, যেন তার মনের সঞ্চিত সব কথা বের হয়ে আসতে চায়। তুমি যদি চলে যাও তবে আমি জানি না লিয়ানা কিভাবে এই জীবন কাটাবো। আমার মনের অন্ধকার কোণে তুমি একটা আলো ছিলে, আর সেই আলো যদি হারিয়ে যায় তো আমার পৃথিবীটাই শূন্য হয়ে যাবে। তারা দুজনেই একে অপরের দিকে তাকায়, দুজনের চোখে একটা নিঃশব্দ আক্ষেপ। লিয়ানা যদিও কিছু বলেনি, তবে তার চোখের ভাষা, তার সেদিনের নিস্তব্ধতা সবই যেন প্রকাশ করছিল। আসিফের কথাগুলো যেন ছড়িয়ে পড়েছিল বাতাসে, আর সেই বাতাস লিয়ানার হৃদয় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আসিফের কণ্ঠে আরেকটু শ্বাস ফেলা হয়, যেন তার মধ্যে এক ধরনের চাপা অনুভূতি জমে উঠেছে। সে যতটা চাইছিল ততটা সহজে কথা বলতে পারছিল না। কিছু মুহূর্তের নীরবতা আসিফের ভেতর আরও ভারী হয়ে ওঠে, সে জানে তাকে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে সেটা বুঝতে পারছিল না। লিয়ানা, আসিফ আবার শুরু করল, তার কণ্ঠে অদ্ভুত এক ধরনের দোলাচল। আমি জানি কখনো কখনো শব্দগুলো মানুষকে পেছনে ঠেলে দেয়। কিন্তু আমি আসলে বলতে চাই
জানি না কি বলবো। লিয়ানা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে কিছুটা বিস্ময়ও ছিল আবার কিছুটা আগ্রহ। আসিফের অনিশ্চিত কণ্ঠ তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করে কিন্তু সে কিছু বলে না, শুধু শুনে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আসিফ বলে, এটা আমি ঠিক জানি না, তবে একটা ব্যাপার আমি বুঝি। তুমি চলে গেলে কিছু একটা হারিয়ে যাবে। হয়তো তুমি জান না, কিন্তু তোমার উপস্থিতি আমার কাছে এক রকমের শান্তি। তুমি কি বুঝতে পারো? লিয়ানা একদম চুপ, সে শুধু আসিফের দিকে তাকিয়েছিল, তার প্রতিটি শব্দ যেন হৃদয় গভীরভাবে পৌঁছাচ্ছিল। আসিফ মনে মনে অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু তার ভেতরের অসহায়ত্ব তাকে কিছু বলতে দেয় না। আমি জানি তুমি হয়তো বোঝো না। আসিফ আবার একটু থেমে যায়। তবে কিছু কিছু অনুভূতি তা সোজাসুজি শব্দে প্রকাশ করা যায় না। আমি জানি না যদি তুমি চলে যাও কি হবে। কিন্তু এটা আমি চাই না সেটা ঘটুক। লিয়ানা তার চোখের দৃষ্টি সরিয়ে নিল না, তবে তার মুখে এক দাগ অনুভূতির পরিবর্তন ছিল। আসিফের ভাষা ছিল সরাসরি না হলেও তার মনোভাবটা পরিষ্কার। তার জীবন, তার পৃথিবী, কিছু একটা মনে হচ্ছে ঠিক থাকতে পারবে না যদি লিয়ানা তাকে ছেড়ে চলে যায়। লিয়ানা আসিফের চোখে চোখ রাখে কিছুক্ষণ। তারপর সে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। মুহূর্তটা যেন অনেক ভারী হয়ে ওঠে, চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসে একরাশ অপূর্ণতার গন্ধ। তার কণ্ঠ মৃদু কিন্তু ভেতরে চাপা যন্ত্রণা টলমল করে। আসিফ একটু থেমে নেয়, সে যেন শব্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আমরা দুজনেই জানি আমাদের মধ্যে যত অনুভবই থাক না কেন, বাস্তবতা আমাদের পক্ষে কখনো ছিল না। আসিফ কিছু বলতে যাবে কিন্তু লিয়ানা হাত তুলে থামিয়ে দেয়। দেখো, তুমি আর আমি, আমরা সমবয়সী। সমাজে এই সম্পর্ক কেউ মেনে নেবে না। তুমি জানো জানো তো এটা? তার চোখে জল না থাকলেও কণ্ঠে ছিল এক ধরনের কঠিন ধ্বনি যার নিচে আবেগ পুঞ্জীভূত। আমাদের সব কিছুই আলাদা আসিফ। আমার পরিবার, আমার ধর্ম, আমার জাত, আমার দেশের পরিচয়, সবকিছু তোমার থেকে আলাদা। এ ব্যবধান তুমি বোঝো না? যতই চাই আমরা এক হতে পারবো না। সে চোখ নামিয়ে নেয় নিচু স্বরে বলে, তুমি যেটা অনুভব করছো আমি তা বুঝি। আমিও অনুভব করি কিছু। কিন্তু ভালোবাসা সব কিছু না আসিফ। সমাজ, পরিবার, ভবিষ্যৎ, এসবও আছে। আমরা যা চাচ্ছি তা বাস্তবতার মুখে অসম্ভব। আবার একটু থামে লিয়ানা। এবার চোখ তুলে সরাসরি আসিফের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। এইটুকু অনুভব নিয়ে জীবন চলবে না। ভুলে যাও এই স্বপ্নগুলো, ভুলে যাও আমাকে। কারণ একদিন না একদিন তোমাকেও এগুলো ভুলতেই হতো। তার চোখে ছিল কঠিন সিদ্ধান্তের ছায়া আর কণ্ঠে চাপা কান্না। যেন নিজের হৃদয়কে নিজেই ভেঙে দিচ্ছে, তবুও বাস্তবতার ভারে মাথা নিচু করতে বাধ্য হচ্ছে। লিয়ানার বলা শেষ হলেও বাতাসে যেন কথাগুলোর ধাক্কা এখনো ভাসছে। চারপাশ নিস্তব্ধ। কেবল ওদের নিঃশ্বাসের শব্দ টের পাওয়া যায়। আসিফ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, চোখে স্থির দৃষ্টি, লিয়ানার চোখের গভীরতা অনুসন্ধান করে। হঠাৎ যেন ভেতর থেকে জ্বলে ওঠে এক অচেনা সাহস। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়তায় পূর্ণ। আমি, পরিবার, সমাজ, এই সব কিছুর ধারি না লিয়ানা। জীবনটা আমার, হৃদয়টাও। আর সেই হৃদয় এখন কেবল তুমিই আছো। একটু থেমে গভীরভাবে বলে ওঠে, তুমি শুধু একবার বলো আমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে কিনা? আমি বাকিটা সামলে নেব। লিয়ানা কিছু বলছে না। চোখ নামিয়ে নেয়, প্রথমে যেন নিজের ভেতরে এক যুদ্ধ চলছে। বাইরে সে শান্ত কিন্তু ভেতরটা অস্থির। সময় যেন থেমে থাকে কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে চোখ তোলে। সেই চাহনিতে ছিল না কোনো শব্দ, তবুও অজস্র বাক্যের চেয়েও বেশি কিছু ছিল। একরাশ কোমলতা, এক বিন্দু সম্মতি আর এক পৃথিবী ভরসা। আসিফ যেন সেই চোখের ভাষা পড়ে নেয়, ভালোবাসার এক নীরব স্বীকৃতি। তার ঠোঁটে ফুটে ওঠে এক নরম প্রশান্তির হাসি। কোনো জোর নেই, কোনো দাবি নয়, শুধু একটুকু বিশ্বাসের পরশ। সে লিয়ানার হাতটা নিঃশব্দে নিজের হাতে তুলে নেয়, আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে ধরে। চলো, আসিফ বলল মৃদু স্বরে। এবার চলা শুরু করি। যেদিকে তুমি সেদিকেই আমার পথ। দুজন ধীরে ধীরে এগিয়ে চলে, সামনে পেছনে পড়ে থাকে অভিমান, শঙ্কা আর সমাজ নামক এক অদৃশ্য দেয়ালের ছায়া। সকালটা ছিল একেবারে সাধারণ। আফিয়ার দিনগুলো যেমন হয় ঠিক তেমনই। হালকা নাস্তা সেরে বইয়ের ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে বেরিয়ে পড়েছিল ভার্সিটির দিকে। শহরের অলস সকাল তখনও ঠিকমতো জেগে ওঠেনি, রাস্তার পাশে গুটিকয়েক দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে। ছায়াঘেরা গলিটা পেরিয়ে বড় রাস্তায় উঠবে এমন সময় হঠাৎ করেই কিছু একটা যেন বদলে গেল পরিবেশে। একটা গাড়ির শব্দ একদম কাছে এসে থামল। আফিয়া মুখ ঘুরিয়ে তাকানোর আগেই পেছনে থেকে একজোড়া শক্তিশালী হাত ওর মুখ চেপে ধরল।
আতঙ্কে ছটফট করার চেষ্টা করলেও সে বুঝে উঠতে পারল না কি হচ্ছে। মুহূর্তের মধ্যেই তার হাত পা মুখ সবকিছু শক্ত করে বাঁধা হলো কোনো কাপড়ের ফিতায়। চোখ খুলে কিছু দেখার আগেই সে ঠান্ডা কালো কাচ দেওয়া একটা গাড়ির পেছনের সিটে পড়ে আছে। ভিতরটা নিঃশব্দ, কেবল তার ধুকপুক ধুকপুক শব্দে ভরে আছে চারপাশ। একসময় সামনে থেকে দরজাটা খুলে কেউ একজন ধীর পায়ে এগিয়ে এলো। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো সেই চেনা মুখ, ড্রেক। আফিয়ার চোখজোড়া বিস্ময় বড় হয়ে উঠল। ভয়, ক্ষোভ আর বিস্ময় তার দম বন্ধ হয়ে আসছিল। ড্রেক শান্ত চোখে তাকিয়ে আছে আফিয়ার দিকে। সেই চোখে ছিল না কোনো অভিমান, না কোনো অভিযোগ, ছিল কেবল নীরব এক বেদনা, ছিল বিদায়ের বিষণ্ণতা। চোখ দুটো যেন বলছিল, শেষবারের মতো দেখে নিই তোমায়, এরপর হয়তো আর দেখা হবে না। আফিয়া ছটফট করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু গলা শুকিয়ে এসেছে। বুকের ভেতর তীব্র এক চাপ, অথচ ভাষা নেই প্রকাশের। ড্রেকের এমন স্থির দৃষ্টিতে তার শরীরটা কেমন যেন অসাড় হয়ে আসছে। সে বুঝতে পারছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, যেন এই মুহূর্তটাই সবকিছু বদলে দেবে। ড্রেক হঠাৎ নরম কণ্ঠে বলল, আজ তো চলে যাব আফিয়া, হয়তো আর কখনো দেখা হবে না আমাদের। আর জ্বালাবো না তোমায়, এই প্রথম ও শেষ প্রতিশ্রুতি দিলাম। কিন্তু তার আগে একটুখানি শান্ত হয়ে থাকো, কাঁদবে না, চিৎকার করবে না, শুধু চোখের দিকে তাকিয়ে থাকবে। তোমায় মন ভরে দেখে নিতে চাই, এই শেষবার। এই কথাগুলো শুনেই আফিয়া একেবারে চুপ হয়ে গেল, যেন পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেল তার চারপাশে। মুখে কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতর ঝড় চলছে। চোখের কোণ ভিজে উঠল, চোখের একপাশ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, নীরব ভালোবাসার নিঃশব্দ স্বাক্ষর। ড্রেকের চোখও কেঁপে উঠল, তবে সে চোখের জল লুকিয়ে রাখল। কারণ সে জানে কিছু সম্পর্ক শুধু চোখের ভাষাতেই বলে যেতে হয়, শব্দের নয়। ড্রেক হঠাৎ তড়িঘড়ি করে এগিয়ে এলো। ধীরে ধীরে আফিয়ার মুখে বাঁধা দেওয়া কাপড়টা খুলে দিল, তারপর কোমল হাতে তার বাঁধা হাতগুলো মুক্ত করে দিল। তার আঙুলগুলো কাঁপছিল, ভেতরে জমে থাকা এক চাপা কষ্ট, এক অপরাধবোধ যেন ওকে পুড়িয়ে দিচ্ছিল। সব খুলে দেবার পর ড্রেক শান্ত কণ্ঠে বলল, সরি আফিয়া, আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু একবার দেখতে চেয়েছিলাম তোমাকে, কাছ থেকে, শান্তভাবে। তাই বাধ্য হয়ে বেঁধে এনেছিলাম, কারণ সামনে থাকলে তুমি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে না। আমি জানতাম তুমি পালিয়ে যাবে, আবার হারিয়ে যাবে আমার চোখের আড়ালে। তাই একটু থেমে চোখ সরিয়ে বলল, তুমি যেতে পারো, এখন আর আটকাবো না। ভালো থেকো। এই বলেই সে গাড়ির দরজার দিকে এগিয়ে গেল, দরজা খুলতে হাত বাড়াল। ঠিক তখনই আফিয়া যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎ দৌড়ে এসে ড্রেককে ঝাপটে ধরল। তার মুখ ড্রেকের বুকে লুকিয়ে গেল আর ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ল। আপনি এমন করবেন না প্লিজ, এমন করে চলে যাবেন না। তার গলা ভিজে কান্নায়, ভেতরের সবকিছু যেন ভেঙে যাচ্ছে ওর, প্রেম, অভিমান, ভালোবাসা আর ব্যথার এক অপূর্ব মিশ্রণে। ড্রেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল, বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু সে কিছু বলল না, শুধু এক হাত বাড়িয়ে আফিয়ার পিঠে হাত রাখল। স্পর্শে ছিল মায়া, অথচ গভীর এক বিদায়ের কষ্ট। ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি আপনাকে, ফিসফিস করে বলে উঠল সে। তবে ভয় পেয়েছিলাম, আমার বাবা যদি জানতেন, তিনি আপনার ক্ষতি করতেন। আমি সহ্য করতে পারতাম না। সেই ভয়, তোমাকে রক্ষা করার জন্যই নিজেকে দূরে রেখেছিলাম। ড্রেকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে যেন সমুদ্র, শান্তি আর ঝড় একসাথে খেলে যাচ্ছিল। সে আফিয়ার চোখে চোখ রাখল, কিছু বলল না, আগে শুধু তাকিয়ে থাকল। তারপর হঠাৎ একটা হাসি ছড়িয়ে পড়ল তার মুখে, তৃপ্তির, ভালোবাসার। তুমি আমাকে ভালোবাসো? তাহলে এতদিন নিজেকে দূরে রেখেছিলে আমার জন্য? আফিয়া কাপা কণ্ঠে মাথা নেড়ে জানালো, হ্যাঁ। ড্রেক এক ধাপ এগিয়ে এলো, দুহাতে আলতো করে ধরল আফিয়ার মুখটা। তারপর গভীর, শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, ভালোবাসো আমায় সত্যি তো? আফিয়া এক মুহূর্ত থেমে মাথা নাড়াল। ভালোবাসি, চোখে জল কিন্তু মুখে প্রশান্তির হাসি। ড্রেক তখন ফিসফিস করে বলল, তাহলে চলো আমার সাথে। আজ থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তোমার হাতটা শুধু একবার দাও আমায়, সারা জীবনের জন্য। আফিয়া আর কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে দিল ড্রেকের দিকে। ড্রেকের কণ্ঠে ছিল দৃঢ়তার সুর, চোখে নির্ভরতার ছায়া। কিন্তু আফিয়া তাকে থামিয়ে দিল আলতো স্পর্শে। এখন না, এখন বাবাকে কিছু জানাতে হবে না। আপনি আবার আসবেন সময় মতো, তখন সব হবে। কিন্তু এখন
আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাই, নিজের জায়গাটাও শক্ত করে নিতে চাই, তারপর না হয় আমরা একসাথে সব সামলাবো। ভালোবাসা তো পালিয়ে যায় না, তাই না? তার চোখে ছিল বিশ্বাসের দীপ্তি, কণ্ঠে এক গভীর আত্মবিশ্বাসের ছোঁয়া। ড্রেক খানিকটা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আফিয়ার মুখের দিকে। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকল, যেন নিজের ভেতরের ঝড়টাকে শান্ত করছে। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তের পাশে থাকব, সব সময়। আফিয়ার চোখ জলে টলমল করছিল, কিন্তু সেই জলে আর কোনো ভয় ছিল না, ছিল না কোনো দুশ্চিন্তা। ছিল কেবল নির্ভরতার আলো। সে এগিয়ে এলো, ড্রেকের বুকের ভেতর মাথা গুজে দিল। হাসিমুখে নিঃশব্দে জড়িয়ে ধরল তাকে। আচমকা না, ধীরে ধীরে, যেন একটা প্রতিশ্রুতি আঁকছে ওদের চারপাশে, ভবিষ্যতের। তাদের মাঝে তখন আর কোনো দ্বিধা নেই। ছিল শুধু সময়ের অপেক্ষা। ভালোবাসার গল্প কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আর এই মুহূর্তে আফিয়া ও ড্রেক সেই রূপান্তরের শুরুটা করে দিল, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে। শিকদার বাড়িতে আজ আনন্দের ফোয়ারা বইছে, যেন চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। সকলেই জানে আজ একটি বিশেষ দিন। আজ যার আগমন, সে এই বাড়ির হৃদয়ের সঙ্গে মিশে থাকা এক অনুপস্থিত স্বর। ঠিক তখনই টিং টং করে বাজে কলিং বেল। শব্দটা শোনা মাত্রই আম্বিয়া খাতুনের চোখ জলজল করে ওঠে আনন্দে। মুখে এক ধরনের ব্যাকুল উচ্ছ্বাস, দীর্ঘদিনের অপেক্ষার রং যেন চেহারা জুড়ে ছড়িয়ে পড়ে। এসেছে, আমাদের অতিথি এসেছে, বিগলিত কণ্ঠে বলেই তিনি শাড়ির আঁচল একপাশে গুজে তড়িঘড়ি করে এগিয়ে যান দরজার দিকে। পেছনে থাকা অন্যদের মুখেও একই উত্তেজনা। প্রত্যেকেই জানে আজকে আসবে। কার জন্য এত আয়োজন, এত প্রতীক্ষা। কিন্তু তার আগেই ছোট্ট পায়ের শব্দে ছুটে আসে খিলখিল হাসি ছড়ানো 4 বছরের রোহান। রায়ান আর মেহেরের ছেলে। নানু, আমি খুলবো, আমিই প্রথম দেখব, বলেই দরজার দিকে দৌড় দেয় সে। আম্বিয়া খাতুন হেসে ফেলেন, চোখে জলচাপা আনন্দ। আচ্ছা ভাই, খোল তুই, তোরই তো দেখার অধিকার সবার আগে। রোহান দাঁড়িয়ে যায় দরজার সামনে, একটু কষ্ট করে হ্যান্ডেলটা টানে। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। দরজাটা পুরোপুরি খুলতেই এক ঝলক আলো যেন ভেসে আসে শিকদার বাড়ির দোর্দণ্ড প্রতীক্ষিত উঠোনে। সেই আলোয় ফুটে ওঠে 3টি হাস্যোজ্জ্বল চেহারা। প্রথমেই চোখে পড়ে আয়াতের মুখ, নরম কোমল এক আলো ছড়িয়ে আছে তার চোখে মুখে। তার পাশেই দৃশান, দৃঢ় অথচ মায়াভরা হাসি, ঠোঁটে এক হাতে ভ্রমণ ব্যাগ ধরা আর অন্য হাতে সে কোলে করে রেখেছে একটা ছোট্ট পুতুলের মতো দেখতে মেয়ে শিশুকে। ছোট্ট মেয়েটির কোলে গোলাপি ফ্রক, গালে টোল পড়া হাসি, আর সে ঠিক তখন দৃশানের গলা জড়িয়ে ধরে আছে, যেন গোটা পৃথিবীটাকে সে সেখানেই খুঁজে পেয়েছে। রোহান এক পলক চেয়ে থাকে, তারপর যেন আনন্দে বিস্ফোরণ ঘটে তার ছোট্ট হৃদয়। সে খুশিতে ঝাঁপিয়ে পড়ে সামনে হাত তুলে চিৎকার করে ওঠে, ইয়ে, আরিছা চলে এসেছে। তার গলায় এমন আনন্দ, এমন উৎফুল্লতা, যেন সে জীবনের সবচেয়ে প্রিয় খেলনাটা ফিরে পেয়েছে বহুদিন পর। ঘরের ভেতর থেকে ছুটে আসে আরও অনেক চেহারা, কারো মুখে বিস্ময়, কারো চোখে জল, কারো ঠোঁটে প্রশান্তির নিঃশ্বাস। আর উঠোন জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বর্গীয় আবেগ, ফেরার, গ্রহণের আর ভালোবাসার পূর্ণতা। আয়াত এগিয়ে এসে অমাবস্যার রাত শেষে চাঁদের আলোর মতো মায়ের বুকে মুখ লুকায়। 4 বছর, না শুধুই সংখ্যা নয়, এ যেন এক জীবন পার হয়ে যাওয়া। দীর্ঘ 4 বছর পর আজ মায়ের গায়ের চেনা গন্ধ, চোখের আশ্রয় আর বুকভরা নির্ভরতার স্পর্শ পেয়ে আয়াতের চোখের কোণ ভিজে যায় অশ্রুতে। আম্বিয়া খাতুন নিজের মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরেন। তার ঠোঁট কাঁপছে, গলা বুজে আসছে, শুধু চোখ দুটো বলে দিচ্ছে, এইটুকুই তো চাওয়া ছিল সৃষ্টিকর্তার কাছে। এই আবেগঘন মুহূর্তে সাফিন এগিয়ে আসে, চোখে ছোট ভাইসুলভ উচ্ছ্বাস আর দায়িত্বের ভার। দৃশানের কাঁধ থেকে সে ব্যাগটা নিয়ে নেয়, হালকা হেসে বলে, এই ব্যাগটুকুই মনে হচ্ছে শুধু ভাইয়ের, বাকি সব আবেগ তো শুধু তোমাদের। এরপর সাফিন হাত বাড়ায় দৃশানের কোলে থাকা ছোট্ট পরীর মতো মেয়েটিকে কোলে নিতে। কিন্তু আরিশা ঠিক তখনই গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। সে মুখ ঘুরিয়ে ফেলে, মুখ চোখ শক্ত করে এমন ভঙ্গি নেয় যেন এই পৃথিবীতে বাবার কোল ছাড়া আর কোনো নিরাপদ জায়গা নেই। দৃশান হেসে মাথায় চুমু খায় মেয়েটির। আর আশেপাশে থাকা সবাই তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে, একটি শিশুর চোখেও যে ভালোবাসা, নিরাপত্তা আর অপরিচয়ের ভয় একসাথে খেলা করতে পারে, তা যেন আজ তারা চোখে দেখে। আরিশা ইতিমধ্যে সবার সঙ্গে ভিডিও কলে পরিচিত ছিল, দাদু, দাদি, খালা, মামা, রোহান, সবাইকে ফোনের পর্দায় দেখেছে সে। কিন্তু আজ এই প্রথম সে সত্যিকার মানুষগুলোকে রক্তমাংসের বাস্তবতায় সামনে পাচ্ছে। তাই একটু ভয় পাচ্ছে, একটু আর্স্ট।
তার ছোট্ট হৃদয় বুঝতে পারছে না, এই মুখগুলো এত চেনা কেন অথচ এত নতুন কেন। বাড়ির উঠোন জুড়ে তখন নিঃশব্দে ছড়িয়ে পড়ছে এক মধুর আবেগ, যা কোনো শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। শিকদার বাড়ির প্রশস্ত ডাইনিং রুমে এখন উৎসবমুখর দৃশ্য। লম্বা টেবিল জুড়ে সাজানো রকমারি রান্না, পোলাও, রোস্ট, বিরিয়ানি, কাবাব, নানা রকম তরকারি আর সেমাইয়ের মিষ্টি ঘ্রাণে ভরে আছে পুরো ঘরটা। রায়ান, মেহের, আয়াত, দৃশান, লিয়ানা, আসিফ, ড্রেক, সাফিন, সিফাত সবাই একসাথে বসে হাসি, আড্ডা আর স্মৃতিচারণায় মুখরিত করছে দুপুরের এই স্নিগ্ধ সময়টাকে। হাসির ফোয়ারায় মাঝে মাঝে চামচের টুংটাং শব্দ মিশে গিয়ে এক অনবদ্য সুর তৈরি করে। আরিশা, রোহান আর আরিয়ান, তিনজন ছোট্ট দুষ্টু দল মিলিয়ে খেলায় ব্যস্ত উঠোনের একপাশে। আরিয়ান লিয়ানা এবং আসিফের ছেলে। আরিয়ান বয়সে মাত্র 3 বছর, তবুও সে যেন প্রাণভোমরা। দৌড়ে এসে রোহানের জামার পেছনে লুকিয়ে পড়ে আবার হুট করে আরিশাকে ধাক্কা দিয়ে হেসে ওঠে। আরিশা যদিও সবার সঙ্গেই ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে, কিন্তু রোহানের সঙ্গে তার এক অদ্ভুত সহজ বন্ধুত্ব গড়ে উঠেছে। তার চোখে রোহানের জন্য একরকম আলাদা বিশ্বাস আর ভালোবাসা কাজ করছে। রোহানও যেন এই নতুন বন্ধুটিকে পেয়ে খুশিতে দিশেহারা। টেবিলের একপাশে বসে আয়াত মুচকি হাসছেন, মেয়ের এমন প্রাণবন্ততা দেখে তার বুকটা ভরে উঠছে। দৃশান পাশ থেকে আয়াতের দিকে তাকিয়ে হেসে বলেন, মনে হচ্ছে আমাদের মেয়ে কিন্তু রোহান এবং আরিয়ানের ভালো বন্ধু হয়ে গেছে। আয়াত চোখে চোখ রেখে হালকা মাথা নাড়ে। এদিকে লিয়ানা আর আসিফ পাশাপাশি বসে আড়ালেই যেন নিজেদের ছোট সংসারের পূর্ণতা উপভোগ করছে। আসিফ এখনো মাঝে মাঝে লাজুক হেসে কথার মাঝখানে থেমে যায়, আর লিয়ানা তার পাশে থেকে সব অনুজ্জ্বল কথা ছায়ার মতো ঢেকে দেয় স্নেহে। এইসব হাসিমুখের মাঝে ড্রেক একটু চুপচাপ। যদিও সবার সঙ্গে ছিল, খাওয়া শেষে সবার আগেই উঠে গেল সে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় তার মুখটা এক ঝলকে দেখা যায়, চোখে যেন একটু ক্লান্তি অথবা হয়তো কিছু গভীর ভাবনা। সবার হাসি, শিশুরা খেলে বেড়াচ্ছে ঘরজুড়ে, সেই বিশেষ একদিনের পরিপূর্ণতা। এই সব কিছুর মাঝেও ড্রেকের নীরব চলে যাওয়া যেন এক নরম ছায়া ফেলে যায় মুহূর্তের জন্য। ড্রেক উঠে যাওয়ার মুহূর্তটায় ডাইনিং টেবিলের হাসিমুখগুলো হঠাৎ কিছুটা নিস্তব্ধ হয়ে পড়ে। চামচের আওয়াজ থেমে যায় এক মুহূর্তে। সাফিন চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। আয়াত চুপচাপ একটা শ্বাস ফেলে। সবার দৃষ্টিতে এক ধরনের হতাশা, একটা বোঝা, যা ড্রেক বহন করে চলেছে এতগুলো বছর। ড্রেক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে ঢোকে। একটাও শব্দ করে না। হালকা ঠান্ডা বাতাস ভেসে আসছে ব্যালকনির পর্দা সরিয়ে। সে এগিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। সামনে বিশাল আকাশ, নীলাভ শান্ত, কিন্তু ড্রেকের মনে এক বিশৃঙ্খল ঢেউ খেলে যাচ্ছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। 4 বছর আগে, সেদিন আফিয়ার থেকে বিদায় নিয়ে ড্রেক পাড়ি জমিয়েছিল তার মাতৃভূমি যুক্তরাজ্যে। ফিরে যাওয়ার পর ড্রেক আফিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়, কিন্তু কোনোভাবেই ড্রেক যোগাযোগ করতে পারে না। অবশেষে 15 দিনের মাথায় গিয়ে আফিয়ার সাথে তার যোগাযোগ হয়। তবে যোগাযোগের খুশিতে অধিকতর উত্তেজনায় এতদিন আফিয়া কেন যোগাযোগ করেনি সেই কথাই জানতে পারে না। তবে সেদিন আফিয়া তাকে বেশি সময় দেয়নি। এভাবেই আফিয়ার সাথে ড্রেকের যোগাযোগ হতে থাকে, তবে রোজ না। 4-5 দিন পর আফিয়া যোগাযোগ করত, তাও সেইটা খুবই অল্প সময়ের জন্য। ড্রেক যদি এর কারণ জিজ্ঞেস করত, আফিয়া সবসময় বিষয়টা এড়িয়ে যেত, কখনো খোলসা করে এর কারণ বলতো। সব ঠিকই ছিল, তবে হঠাৎ কয়েক মাস পর থেকে আফিয়ার সাথে যোগাযোগটা একদম বন্ধ হয়ে যায়। ড্রেক হাজার চেয়েও পারে না আফিয়ার খোঁজ নিতে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় এইবার বাংলাদেশ ফিরবে এবং আফিয়াকে তার কাছে নিয়ে আসবে, আর নয় এমন লুকোচুরি। তবে তার ভাগ্য হয়তো তার সহায় ছিল না। বাংলাদেশ ফিরেও ড্রেক আফিয়ার খোঁজ পায় না, তবে জানতে পারে কিছু কঠিন সত্য যা তাকে নিমিষেই ভেঙে চুরামার করে ফেলে। আফিয়া পালিয়েছে। একদিন নাকি হঠাৎ আফিয়াকে কেউ খুঁজে পায় না, পরবর্তীতে বাড়ির সদর দরজার সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যায় আফিয়া পালিয়ে যাওয়ার দৃশ্য। আশেপাশের অনেকেই বলেছে আফিয়া নাকি কোনো পুরুষের সাথে পালিয়েছে। ড্রেক ফট করে চোখ খুলে তাকায়, আর ভাবতে পারছে না সে। চোখ ঝাপসা হয়ে আসছে। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হচ্ছে। ড্রেক হেসে ফেলে তাচ্ছিল্যের সেই হাসি, হাসতে হাসতে একটি আঙুল চোখের কার্নিশে চেপে ধরে। এরপর আকাশের তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে, আজ কি একটা সুখের দিন আমার হতে পারত না? তুমি ফিরলে না, তবে আমার হৃদয় থেকে গিয়েছ।